বাঘ সিংহ এটা বললে তো কিসের মধ্যে বাঘ টাক বলো একটু মানায়, মাছির না। আসলে ইস্যুটা সেম, যে আমি যেটাই পপুলেশন সাইজটা আননোন, সেক্ষেত্রে স্যাম্পলিংয়ের থেকে বড় ইস্যু হচ্ছে পপুলেশনটাকে বুঝতে পারা। পপুলেশন জানা থাকলে তখন হয়তো আমি একটা এস্টিমেট করে ওখান থেকে হয়তো আমার একটু কাজও ছিল এটার উপরে, একসময় আলাপ করা যাবে এটা নিয়ে, একটু মাথায় রাখলাম। আচ্ছা, এইটা হলো আমাদের একটা ডিসকাশন আমরা চলছিল। আমি এটাকে একদম এখন আর কি র্যাপ আপ করার জন্য আউটলাইনে আমরা পরপর 3 দিন মনে হয় আমরা আলোচনা করলাম, তাই না? 2 দিন মনে হয় করলাম। আজকে এটা দিয়ে আমরা শেষ করতে যাচ্ছি আসলে বিষয়টা। এই জন্য এটা হচ্ছে স্পেশাল আউটলায়ার। এটা আউটলায়ার তো আমরা জানি যে অবজারভেশনগুলো আমাদের কাছে অস্বাভাবিক রকমভাবে আলাদা, সেটাকে আমরা আউটলায়ার বলি। তাই স্পেশাল আউটলায়ার বলতে আসলে কি বোঝায়, এটা একটু যেহেতু কনভেনশনাল আউটলায়ার থেকে একটু আলাদা, এই জন্য আমরা এটাকে একটু আলাদাভাবে আজকে এখানে আলোচনা করব। প্রথম কল হলো যে আসলে যে স্পেশাল ডেটা বলতে আমরা কি বুঝি, এটা হলো প্রথম ইয়ে। তো এটা আমরা মোটামুটি সবাই বুঝি যে স্পেশাল ডেটা বলতে আসলে যেটা বোঝায় যে যদি কোনো ইনফরমেশন এটা যদি তার জিওগ্রাফিক্যাল বা টপোলজিক্যাল যদি ফ্যাক্টরের উপরে ডিপেন্ড করে, যে এক একটা ভৌগোলিক অবস্থানের কারণে যদি ডেটার মধ্যে একটা ভিন্নতা থাকে, যেমন নদীর ধারের ডেটা একরকম, সমুদ্রের ধারের ডেটা একরকম, পাহাড়ের উপরে একরকম। পাহাড়ের উপরে আমরা একরকম ইনফরমেশন পাই, তাই না? সবই পাহাড়ের উপরে বাতাসের চাপ বলি, সেখানকার অক্সিজেন লেভেল বলি, ডেফিনেটলি ডিফারেন্ট, তাই না? তারপরে সমুদ্র থেকে কত দূরে আমার অবস্থান, সেটার উপর অনেক কিছু নির্ভর করে। নদীর ধারের লাইফ একরকম, নদীর মরুভূমির পাশে আর একরকম। এই যে বিভিন্ন জিওগ্রাফিক্যাল পজিশনের কারণে যদি আমাদের অবজারভেশনের মধ্যে যদি পার্থক্য হয়, তাহলে সেগুলোকে আমরা বলছি স্পেশাল ডেটা। এবং তখন যেন আমরা অ্যানালিসিস করি, সেটাকে বলা হয় স্পেশাল অ্যানালিসিস। তো স্পেশাল ডেটার ফার্স্ট এক্সাম্পল পাওয়া যায়, সেটাও মেডিকেল সায়েন্স থেকে আসা। সেটা হলো আমাদের প্লেগ বা যেটা কলেরা আউটব্রেক হয়েছিল ইংল্যান্ডে 1854 সালে। এটা হচ্ছে লন্ডনের তখনকার ম্যাপ। লন্ডন অনেক ছোটো ছিল সময়, এখনকার লন্ডনের মতো না। তো সেই লন্ডনের একটা ম্যাপ আমরা এখানে দেখছি, এবং সেখানে কোন কোন জায়গাতে কলেরার প্রাদুর্ভাব বেশি ঘটেছিল সেইটার একটা স্টাডি এখানে করা। এবং স্বাভাবিকভাবে এটা খুব প্রয়োজন, কারণ যেখানে মহামারী যখন হয়, তখন যেখানে অসুখের সিভিয়ারিটি বেশি থাকে, সেখানে আমাদের, যেমন বন্যার সময় যেটা হলো, আমাদের যেমন কিছুদিন আগে বন্যা হলো, এখন বন্যার সময় কি আমরা র্যান্ডমলি ত্রাণ বিতরণ করলাম? তো র্যান্ডমলি ত্রাণ বিতরণ করতে হবে 64 জেলায় সবখানেই লোকজনকে ডেকে ডেকে এই তোমার ঘরে পানি ঢুকলো কিনা, সেটা তো আমরা করিনি। আমরা কোথায় গেলাম? যেখানে বন্যাটা হলো সেই জায়গাতে যেয়ে আমরা ত্রাণটা দিলাম। এটাই হচ্ছে কথা, যে আমাদের ওই জায়গাগুলোকে যদি আমরা আইডেন্টিফাই করতে পারি, তাহলে সেখানে যে আমরা মোর ইফেক্টিভলি কাজ করতে পারবো। এই জন্য স্পেশাল অ্যানালিসিসটা খুব প্রয়োজন। যেমন আমাদের এটা হচ্ছে ট্রাফিক কনজেশন বস্টনের ওদের ওখানে কীভাবে ট্রাফিক, কোন জায়গাতে ট্রাফিকের ভলিউমটা বেশি হচ্ছে। একটা শহরে কিন্তু এই যে আমাদের 0 পয়েন্টে যে এরকম ট্রাফিক থাকে, বা আমাদের কাজলা গেটে যে পরিমাণ ট্রাফিক থাকে, নিশ্চয়ই খড়খড়ি ফ্লাইওভারের উপরে অবশ্য থাকে, সন্ধ্যার পরে তো ওই পথে যাওয়াই খুব বিপদ, যা হোক, কিন্তু মানে একরকম থাকে না। তো এটাই হচ্ছে বিষয়। তো এই জিনিসগুলো আমাদের জানা দরকার। আমার যদি ট্রাফিক ম্যানেজমেন্ট নিয়ে আমি কাজ করি, তাহলে ডেফিনেটলি আমার জানা প্রয়োজন যে কোথায় কোথায় আমার জ্যামগুলো হবে, তাই না? এটা না জানলে তো আমি এটা সলভ করতে পারবো না। রেনফল একটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর হতে পারে। আমাদের অনেকেই বাংলাদেশের রেনফল নিয়ে কাজ করেন। তো এটা হলো যে বিভিন্ন রিজিয়নে কোথায় বৃষ্টিপাত কেমন হচ্ছে, এটা আমাদের একটা হয়তো জানা প্রয়োজন হয় অনেক সময়, যে এখানে। তো এটার কিছু কিছু আলাদা স্ট্যাটিস্টিক্স আছে এটার জন্য। আমরা এখানে খুব বেশি আর না, এগুলো নিয়ে আমি একেবারে আজকে কথা বলবো না। এগুলো যারা ইন্টারেস্টেড এই টপিকে, তারা হয়তো এগুলো নিয়ে ফার্দার স্টাডি করতে পারেন, যে কী ধরনের টেকনিক আমরা এখানে ব্যবহার করি, মাল্টিভেরিয়েট অ্যানালিসিসের জন্য কী করতে পারি। মানে স্পেশাল অটো কোরিলেশন, এটা একটা ফ্যাক্টর কাজ করানোর সময়। এখানে স্পেশাল ইন্টারপোলেশন আছে, এখানে স্পেশাল রিগ্রেশন আছে। আর আমরা অনেক সময় বলি যে জিওগ্রাফিক্যালি ওয়েটেড রিগ্রেশন, যেটা GWR, এইটা থাকে অনেক সময়, এই বিষয়গুলো থাকে। তো এগুলো আর কি কয়েকটা পদ্ধতি, আমি এগুলো নিয়ে খুব বেশি আলোচনাতে যাব না। এগুলো জাস্ট যদি কেউ ইন্টারেস্টেড হন, এগুলো হচ্ছে মার্কআপ চেন, মন্টি কার্লো, এটা খুব একটা সফিস্টিকেটেড টেকনিক যেগুলো আমরা ব্যবহার করি এসব অ্যানালিসিসের ক্ষেত্রে। এখন আমি যেটাতে আসবো, যে এখানে আমরা যেহেতু আউটলাইন নিয়ে কথা বলছি, আউটলায়ারের যে বিষয়টা,
তো এটা কিভাবে অন্য আউটলায়ার থেকে আলাদা? আমরা স্পেশাল ফ্যালাসি বলে একটা জিনিস আছে, যে আমরা চোখে যেটা দেখি সেটা সবসময়তেই ঠিক হয় না। তা আমি একটু সুযোগ যখন পেলাম নিজের ছবি দেখানোর, নিজের ছবি দেখা হয় প্রতিদিন একবার ঢোকার সময়, যা হোক এবার একটু ছবি দেখানোর একটা সুযোগ। এটা হচ্ছে পিরামিডের সামনে, 2015 সাল, এবং আমি এখন যে শার্টটা পরে আছি এই শার্টটা সেদিনও পরেছিলাম। এটা জন্য আজকে খুঁজে পেতে এটা খুঁজে পেতে নিয়ে আসা হলো। এটা আরো 3 বছর আগে, এবং আমার বাসা থেকে প্রায় বলা হয় যে এটাকে কেটে কুটে চুলার মধ্যে দেওয়া হবে, মানে তাছাড়া তো এটা যাবে না। যতবার ফেলে দেওয়া হচ্ছে 2-3 বার, আবার কিভাবে চলে এসছে। তো এবার হলো যে এটাকে একদম মানে চুলার মধ্যে না দিলে আর এটা যাবে না, বাসা থেকে বিদায় হবে না। ছেলে তো নাই আসলে না, এটা ছোট কাহিনী আছে। এটা হলো আমার ছেলে প্রথম আয় করে এটা আমাকে কিনে দেওয়া। তো হ্যাঁ, ওর তখন স্কুলে পড়ে, ওই কোথায় কী সব কম্পিটিশন করে টোরে $20 না $25 জোগাড় করে তারপর আমার জন্য একটা শার্ট কিনে নিয়ে আসছিল। তো ওই জন্য আমি আর এটা চট করে ফেলতে পারছি না, এই হলো একটা অসুবিধা। যাই হোক, এখানে এটা বড় বিষয় না। বড় বিষয় হলো আমরা পেছনে 3টা পিরামিড দেখছি, যেটা ইজিপ্টের পিরামিড আমরা সবাই জানি, এবং এর মধ্যে একটা পিরামিডকে বলা হচ্ছে গ্রেট পিরামিড, যেটা সবচেয়ে পুরানো এবং যেটা সবচেয়ে উঁচু পিরামিড। এন্ড কথা হলো যে এই 3টা পিরামিডের মধ্যে কোন পিরামিডটা সবচেয়ে উঁচু? বামেরটা না ডান পাশেরটা না মধ্যেরটা? না, কিন্তু যদি আমরা সরাসরি মাপি উচ্চতায়, মানে এইভাবে যদি দেখি, তাহলে মধ্যেরটা কিন্তু সবচেয়ে উঁচু মনে হচ্ছে। কিন্তু আসলে যেটা হচ্ছে কি, যে মধ্যেরটার যে অল্টিটিউড, যে লেভেলে, ওইটা তার থেকে নিচু লেভেলে তৈরি, যে কারণে ওটা আসলে ওইটাই হচ্ছে গ্রেট পিরামিড। প্রথম যেটা বামেরটা, আপনার কারেক্ট, বামেরটা হচ্ছে ডানেরটা থেকে অনেক উঁচু, কিন্তু যেহেতু ওটা একটু রিলেটিভলি নিচু জায়গাতে তৈরি করা, আপনি যখন দূর থেকে দেখবেন তখন কি মনে হয়? তার মানে যে স্পেশাল ফ্যালাসিটা বলা হয়, যে স্পেসটা এত ইম্পর্টেন্ট এই কারণে, যে স্পেসের কারণে কি হয়, মানে জায়গার কারণে। আপনি আপনি যদি অনেক সময় যেমন হয়, যারা একটু লম্বায়, যারা একটু কম থাকে, ছবি তোলার সময় তারা প্রায় দেখা যায় সিঁড়ির উপরে উঠে দাঁড়িয়ে তুলতে চায়, যে যাতে অন্তত কি মনে হয় একটু লম্বা লাগে। হিল পরার পেছনেও হয়তো এটা একটা কারণ থাকতে পারে, আমি জানি না। তবে এখন লম্বা লোকেরা বেশি লম্বা হিল পরে, সেটাও আর একটা বিপদ। যাই হোক, এই প্রসঙ্গে কথা কম বলা ভালো। তো যেটা হলো যে স্পেশাল ফ্যালাসিটা দাঁড়াচ্ছে এই, যে আপনি যেরকমটা দেখছেন হয়তো বাস্তবে সেই বিষয়টা সেরকম না, এবং সেটা যদি হয় তাহলে সেক্ষেত্রে অনেক সময় আমরা তো আউটলায়ার মাপি কী দিয়ে, আমরা ডিস্টেন্স দিয়ে, নাম্বার দিয়ে। এই নাম্বারটা আমরা যেটা দেখি বা মেজার করি, আমি যদি এখান থেকে স্ট্রেট দেখতে চাই, আমার কাছে মনে হয় মধ্যেরটা বেশি উঁচু, কিন্তু আসলে সেটা সেরকম না। তো এইখানে আসলে যেটা মানে মূল যে পার্থক্যটা, যে স্ট্যাটিস্টিক্যাল আউটলায়ারের সাথে স্পেশাল আউটলায়ারের মধ্যে পার্থক্যটা হলো এইখানে, যে স্ট্যাটিস্টিক্যাল আউটলায়ারে আমরা ধরে নেই যে অবজারভেশনগুলো মেজরিটি থেকে আলাদা, অর্থাৎ আমার অনেকগুলো অবজারভেশন থাকবে, তার মধ্যে কয়েকটা অবজারভেশন হচ্ছে কি অন্যগুলো থেকে আলাদা, যেগুলো মেজরিটি যেদিকে সেটা হচ্ছে গুড অবজারভেশন, আর যেগুলো মাইনরিটি সেগুলোকে আমরা বলছি আউটলায়ার। কিন্তু স্পেশাল মানে অ্যাসাম্পশনটা হচ্ছে এই, যে অবজারভেশনটা তার আশেপাশের অবজারভেশন থেকে আলাদা। মানে ওটা হলো যে মেজরিটি মাইনরিটির একটা কনসেপ্ট আছে। যেমন একটা এক্সাম্পল দেয় আপনাদেরকে, এইখানে বোঝা যাচ্ছে এইখানে আসলে আউটলায়ার কোনটা হবে। ওই যে একটা স্পাইকের মতো হঠাৎ করে একটা অবজারভেশন খুব উপরে উঠে গেল, ওই অবজারভেশনটা কি মনে হচ্ছে, তার আশেপাশের যে অবজারভেশনগুলো সেখান থেকে আলাদা। এবং আমরা এর আগে দেখেছি যে আউটলায়ার কোন অবজারভেশনগুলো হয় সবচেয়ে বড় অবজারভেশনগুলো বা সবচেয়ে ছোট। ওই যে আমরা বক্স প্লট যখন করলাম তখন দেখলাম যে কিছু হতে পারে খুব বড়, কিছু হতে পারে খুব ছোট, এর বাইরে কিন্তু আউটলায়ার আমরা খুব একটা খেয়াল করিনি। তো এখানে যেমন দেখা গেল যে এখানে আউটলায়ার কোনটা, যেমন এখানে আমাদের দুটো অঞ্চলের বৃষ্টিপাত এখানে মেজার করা হচ্ছে, একটা হলো রংপুর থেকে বরিশাল এই বেল্ট, আরটা হচ্ছে রাজশাহী খুলনা, এবং এদের মধ্যে বৃষ্টিপাতের একটা সিমিলারিটি আমরা লক্ষ্য করি। তাহলে এইখানে দেখেন যে ওই যে আমাদের খয়েরি রঙের যেটা, ওই রঙটা হচ্ছে বরিশাল রংপুরের ওই বৃষ্টিপাতের আর রাজশাহী খুলনাটা হচ্ছে মোটামুটি একটু হলদে বা ট্যান, যেটাই বলে কারণ এই রং। কিন্তু এই রাজশাহীর মধ্যে দেখেন একদম ওপরের দিকে আর একদম এই নিচের দিকে একটু খয়েরি আছে না, মানে ওইটা আসলে তাহলে থাকার কথা ছিল হয়তো এই দিকে, কিন্তু
মানে এখন ওই দুটো অংশ কিন্তু আউটলায়ারের মতো মনে হচ্ছে ওর ভেতরে, তাই না? কারণ মানে ওইখানে যা এটা ঠিক মানে ওই প্যাটার্নের বাইরে, সুতরাং এইটাকে হয়তো আমরা তখন আউটলায়ার বলে মনে করতে পারি। তো যেমন আমাদের স্পেশাল আউটলায়ারের কিছু উদাহরণের মধ্যে যেমন জিন, যেন টিউমার সেল যেগুলো অস্বাভাবিক, সেটাকে আমাদের আউটলায়ার মনে হতে পারে। হাইওয়ে ট্রাফিকের যেসব জায়গাতে আমাদের কনজেশন হচ্ছে সেই জায়গাগুলো আমাদের আউটলায়ার মনে হতে পারে। তারপর যেমন আমাদের টর্নেডো, হারিকেন, এই ইভেন্টগুলো যখন হচ্ছে তখনকার যে ক্লাইমেট যে সেইগুলো আমাদের কাছে মনে হতে পারে যে একটু এবং আর একটা জিনিস আমাদের এখানে একটু খেয়াল রাখা দরকার, যে আমরা এই যে বললাম যে মেজরিটি মাইনরিটি, তাহলে যদি এইরকম একটা এক্সাম্পল আমরা পাই, এটা একটা ডেটা সেট কেমন হবে আপনি তো জানেন না, তাই না? এইটা একটা ডেটা। এখন এইখানে আমরা কাকে আউটলায়ার বলবো, কাকে আউটলায়ার বলবো না, কোনটা মেজরিটি কোনটা মাইনরিটি, এখানে বোঝা খুব কঠিন, তাই না? এখানে কিন্তু ওই দুই ভাগে ভাগ করে ফেলা যাচ্ছে না যে এইগুলো ভালো এইগুলো খারাপ। তাহলে এই রকম ক্ষেত্রে তখন আমরা এই যেভাবে এই আউটলায়ারগুলোকে যখন আমরা কনসিডার করার চেষ্টা করি, তখন আমরা যে পদ্ধতিটা ব্যবহার করি সেটাকে বলা হয় লোকাল আউটলায়ার। লোকাল আউটলায়ার বলতে এই ক্ষেত্রে আমাদের ধরে নিতে হবে যেখানে আমরা মোটামুটি খালি চোখে 4টা ক্লাস্টার আমরা কিন্তু খেয়াল করছি, যে 4টা বড় গ্রুপ আছে এবং এর মধ্যে কোনটা ভালো কোনটা খারাপ আমরা আর এখানে যাব না। মানে এখানে আপনাকে ধরে নিতে হবে যে আমাদের 4টা দল আছে, মোটামুটি যে 4টা দল হচ্ছে কি মোটামুটি রেকগনাইজ করার মতো একটা মানে রিপ্রেজেন্টেটিভ পার্টি এরকম। এর বাইরে অনেক খুচরা আছে, একজনের ওয়ান ম্যান পার্টি তো আমাদের অনেক, তাই না? তো কিন্তু হয়তো 3টা বা 4টা আমাদের কি আছে, মেজর পার্টি আছে। সুতরাং আপনি যদি বলেন যে না শুধু একটাই, মানে আমাদের পলিটিশিয়ানরা যখন যে ক্ষমতায় থাকে তখন তো উনিই থাকেন আর কেউ থাকেন না, তো ওইটা যদি আমি মনে করি যে আমি গুড আর সবগুলো আউটলায়ার, তাহলে যে সিচুয়েশনটা হবে সেটা অনেকটা এরকম। তাহলে আমাকে এখানে প্রথমে স্বীকার করে নিতে হবে ডেটার স্ট্রাকচার দেখে যে এখানে আমার অন্তত 4টা কি আছে, এবং এই গ্রুপের মধ্যে আমি এই গ্রুপগুলোকে আমি আর খারাপ বলে ভাবতে চাই না। এখন এই গ্রুপের বাইরে যেগুলো খুচরা যে গ্রুপ, মানে এখানে যেমন দেখেন যে একদম এক্সট্রিম ওপরে বাম দিকে একটা একটা করে অবজারভেশন ছড়িয়ে ছিটিয়ে আছে, ও কিন্তু কোনো গ্রুপের সাথেই নাই। আবার ওই যে 2 গ্রুপের মধ্যে এখানে 3টা অবজারভেশন, আবার এই নিচের দিকের বাম দিকে একটা, নিচের দিকের ডান দিকে একটা, এই যে ছড়ানো ছিটানো বিক্ষিপ্ত 2-একটা অবজারভেশন, এইগুলোকে আমি হয়তো তখন আউটলায়ার বলতে পারি। তাহলে এই যে মানে আউটলায়ার মানে যে মেজরিটি মাইনরিটি, এইটা আসে যখন আমরা এটাকে বলি গ্লোবাল মানে হলো কি যে আমি ধরে নেই যে সব অবজারভেশন একরকম, তার মধ্যে থেকে 2-একটা আলাদা। কিন্তু আমি যদি প্রথমেই ধরে নিই যে আমার এখানে অবজারভেশন একরকম না, আমার অবজারভেশন 3-4 রকম আছে, তাহলে কিন্তু আর এটা গ্লোবাল হলো না, তখন সেটা হয়ে গেল কি লোকাল। আমার এই অঞ্চলের এটা এরকম, এই অঞ্চলেরটা এরকম, এই অঞ্চল। আর আমি যদি বলি না সব অঞ্চলের লোক একরকম হতে হবে, তাহলে কনসেপ্টটা হচ্ছে গ্লোবাল, এবং তখন কিন্তু এইভাবে আর আউটলায়ার ডিটেকশন করা যাবে না। তো তাহলে এইরকম ক্ষেত্রে আমরা যে পদ্ধতিগুলো করে থাকতে পারি সেটা হচ্ছে এই ধরনের, যে আমরা তখন এই যে আমরা 4টা ক্লাস্টারকে স্বীকার করে নিলাম যে এই 4টা হচ্ছে আমাদের মেজর ক্লাস্টার। এইবার যে অবজারভেশনগুলো কোনো ক্লাস্টারের সাথে কি করতে পারছে না, বিলং করতে পারছে না বা অ্যাকোমোডেট করতে পারছে না, সেই অবজারভেশনগুলোকে আমরা বলবো আসলে এখানে আউটলায়ার। এবং এইভাবে যে আউটলায়ার আইডেন্টিফাই করা হয় এইটার একটা পদ্ধতিও আছে, খুব পপুলার পদ্ধতি, যদিও এখন এটার অনেক অ্যাডভান্সড মেথড বেরিয়েছে, লোকাল আউটলায়ার ফ্যাক্টর, LOF। এই পদ্ধতি দিয়ে আমরা সহজে ক্লাস্টারে যদি আউটলায়ার থাকে আমরা এগুলো বের করতে পারি। তো যাই হোক, এটা খুব সিম্পল কিছু পদ্ধতিও আছে, আমি গ্রাফিক্যাল কতগুলো মেথড আছে আমি সেগুলোতে যাচ্ছি না খুব একটা। শুধুমাত্র যেটা এই যে লাস্ট যেটা আমরা জি টেস্ট, যে নর্মাল টেস্টের কথা আমি আগে বলেছি, যে ওই যে 3 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, মানে 3-এর ওপরে হলে আমরা এটাকে আউটলায়ার বলছি, +3 বা -3 নিচে হলে, ওই পদ্ধতিটা খুবই সিম্পল, খুবই পপুলার একটা পদ্ধতি। আমরা ওইটাই আজকে শুধু আলোচনা করব, এবং আমি খুব একটা দীর্ঘ করব না আলোচনা, এটা জাস্ট একটা এক্সাম্পল। এটা আমাদের একটা 2019 সালের একটা পেপার ছিল আলিহাদির সাথে, এখানে ট্রাফিক কনজেশন ডেটা নিয়ে কাজ করছি। যে এখানে যদি আপনার ডেটাগুলো একটু খেয়াল করেন, এখানে যে এখানে সবচেয়ে বড় অবজারভেশন হচ্ছে আপনি দেখেন সবচেয়ে হাইস্ট, মানে আমি যদি হাইটের কথা চিন্তা করি উপরের দিকে, মানে আপনি যদি অ্যাট্রিবিউটটা খেয়াল করেন সবচেয়ে উপরের দিকে যদি আমি খেয়াল করি আর সবচেয়ে নিচে আছে হলো B। আর আমি যদি লোকেশনের দিকে খেয়াল করি তাহলে 3টা অবজারভেশন একটু আলাদা আলাদা, F, G আর H, এই হলো। কিন্তু এখন আউটলায়ার বলতে তো আমরা সাধারণত বলি যে এক্সট্রিম অবজারভেশনস, তাহলে এখানে
এ আর বি যদি আমি বলি যে ম্যাক্সিমাম, তাহলে আমার উপরের দিক থেকে কোন অবজারভেশনটা আউটলায়ার হতে পারতো? এবার মনে হয় আসবে বা যাবে না। এখন এইটা ছবি না হলে আর কথা বলে লাভ নেই। কারো কোনো প্রশ্ন থাকলে আমরা এই ফাঁকে একটু আলাপ করে নিতে পারি, সোফার যদি কোনো কোশ্চেন থাকে। আমাদের প্রায় শেষের দিকে, এটা খুব বেশি আমি আলোচনা করব না, এটা জাস্ট একটু আইডিয়া দেওয়ার জন্য আপনাদেরকে। আমরা মনে হয় কারেন্ট ফিরলো এবার, না? কোনটা যে কখন যাচ্ছে কখন, এখন এখানে কোনটা আউটলায়ার আর কোনটা গুড অবজারভেশন এটাও বোঝা খুব মুশকিল। না, এটা আসবে, এটা আসবে, এখন আসবে। এসির অবস্থা ডিরেক্টরের অবস্থার মতোই আসলে, এই জন্য ওটা আছে কি নাই বোঝা যায় না। এই জন্য এটা কোথা থেকে কি হচ্ছে? ওখানে কি আবার বাটন চেপ চালু হচ্ছে? আচ্ছা, এইবারটা কি আবার কিছু করতে হবে কিনা? ইকবাল ভাই দেখো তো ভাই, এটা কি আসবে না? আচ্ছা, ডুপ্লিকেট। তো তাহলে আমরা সাধারণভাবে যে কনভেনশনাল যে আউটলায়ারের কথা জানি, সেটা ধরলে আমাদের হয় এ অথবা বি, এই দুটাকে আমাদের আউটলায়ার হিসেবে সন্দেহ করতে হবে যদি আমি অ্যাট্রিবিউটের দিকে তাকাই। আর যদি আমি লোকেশনের দিকে তাকাই তাহলে হয়তো এফজিএইচ এর মধ্যে কোনো একটা, তাও এফজিএইচ তিনটা আবার কিন্তু খুব কাছাকাছি, ওটা অত দূরে না, কিন্তু মানে ওটা রিলেটিভলি যদি আমি তার আগের অবজারভেশনের সাথে চিন্তা করি তাহলে হয়তো একটু আলাদা। তাহলে এখন প্রশ্ন হলো যে তাহলে আসলে কী দাঁড়াচ্ছে? এখন কথা হলো যে যখন আমি বলবো যে এটা আশেপাশের অবজারভেশনের সাথে কতটা আলাদা, এইটা বের করতে গেলে আমাদের পরিসংখ্যানে আমরা টাইম সিরিজ এবং অন্য সব জায়গাতে আমরা একটা পদ্ধতি ব্যবহার করি, সেটাকে বলা হয় ডিফারেন্সিং মেথড। যে আমরা একটা অবজারভেশন থেকে আরেকটা অবজারভেশনকে বাদ দিয়ে দেখি যে দুটোর মধ্যে পার্থক্য কতটুকু। কারণ পার্থক্য মানে একটা আরেকটা থেকে আলাদা, এটা বোঝার সবচেয়ে সহজ রাস্তা কি? দুটোর মধ্যে ডিফারেন্সটা কত। তাহলে অরিজিনাল অবজারভেশনের থেকে যেটা বোঝা না যায়, ডিফারেন্স দেখলে আমি তখন বুঝতে পারি যে ও পাশেরটার থেকে কত আলাদা। তাহলে এইবার যে পরের যে গ্রাফটা আমরা করব সেটা হচ্ছে এই অবজারভেশনগুলোর মধ্যে যদি আমরা ডিফারেন্সিং করি, একটা অবজারভেশন থেকে একটা অবজারভেশনকে বাদ দিয়ে তার যদি ডিস্টেন্স কতটুকু হলো সেটা আমরা মাপি। খেয়াল করেন এখানে এ সবচেয়ে বড়, বি সবচেয়ে ছোট, আর তিনটা অবজারভেশন আমি আপনাদেরকে একটু লক্ষ্য করতে বলছি। একটা হচ্ছে সি এখানে, একটা হচ্ছে ডি এখানে, আর একটা হচ্ছে ই সেটা এখানে। যদিও এটা অ্যাপারেন্টলি আউটলায়ার হতে পারবে না এই কারণে যে এর কোনোটাই কিন্তু ম্যাক্সিমামও না, কোনোটা মিনিমামও না। সুতরাং আপনি যখন শুধুমাত্র এই ছবিটা দেখবেন তখন ডেফিনেটলি সি ডি ইর থেকে এ আর বি হবে আপনার কাছে বেশি আউটলায়ার বলে মনে হবে, কারণ তাদের ভ্যালু হয় খুব বেশি অথবা খুব কম। এইবার যখন আমি ডিফারেন্সিংয়ে আসবো তখন অবস্থাটা কী দাঁড়াচ্ছে? এইবার যখন আমি ডিফারেন্সিংয়ে আসছি, এ বি সি এ আর বিকে খুঁজেই পাওয়া যাচ্ছে না। এ সিটাকে তাও হয়তো একটু, মানে এ বিকে একদমই পাওয়া যাচ্ছে না। এখন এইবার যে ডিফারেন্সগুলো খুব বড় বড় ডিফারেন্স লক্ষ্য করছি কোথায়? ডি একটা, ই একটা, সি একটা, মানে তার পাশের অবজারভেশনের থেকে। এবং ওই যে এইচ জি এফ, এই ডিফারেন্সটাও কিন্তু অনেক বড়। অর্থাৎ অরিজিনাল অবজারভেশনগুলোর মধ্যে যে ডিফারেন্সিং মানে যে রিলেশনশিপ, যখনই আমি অবজারভেশনগুলোকে ফার্স্ট অর্ডার ডিফারেন্স করছি তখন তার চেহারা কিন্তু অনেকটা পাল্টে যাচ্ছে। অর্থাৎ আগে যেটা বড় দেখাচ্ছিল সেটা এখন আর বড় দেখাচ্ছে না, এখন অন্য অবজারভেশনগুলো বড় দেখাচ্ছে। যেমন এখানটায় সি হয়ে যাচ্ছে বড়, ডি হয়ে যাচ্ছে বড়, ই হয়ে যাচ্ছে বড়, মানে এগুলো অনেক দূরে। এবং যদি আমি লোকেশনের দিকে তাকাই তাহলে আমি এফ জি এইচ এই তিনটা অবজারভেশনকে আমি অন্যগুলোর থেকে আলাদা করে আমি লক্ষ্য করতে পারছি। এই হলো আমাদের মোটামুটি একটা পার্থক্য। তাহলে বোঝা গেল না যে দুটো দুই রকম। এখন প্রশ্ন হলো যে আমি এটাকে কী করে আইডেন্টিফাই করবো কোনো মেথড দিয়ে? এখানে যেহেতু একটা এক্স আর একটা ওয়াই আমি গ্রাফে করতে পারলাম, কিন্তু আমার যদি অনেকগুলো অবজারভেশন থাকতো সেক্ষেত্রে তো আমি হয়তো এটা করতে পারতাম না। অথবা যদি রিগ্রেশন প্রবলেম হতো, এক্স ওয়াইয়ের মধ্যে আমি রিলেশনশিপ বের করতে চাই,
তখন আমি কি করে করব? তখন হলো যে আমরা একটা রেসিডুয়াল বের করতে পারি এবং সেখান থেকে আমরা কাজ করতে পারি। তো করার পর যেটা স্পেশাল জি টেস্ট, সেটা ঠিক আমরা যেভাবে একটা জি টেস্ট করি, যে আমরা জানি যেটা জি স্কোর কখন আমরা পাই বা কীভাবে পাই, যেটাকে স্ট্যান্ডার্ড নর্মাল স্কোরও বলি আমরা, যে আমরা মিনটাকে বিয়োগ করি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিয়ে ভাগ করি, করার পর যে মানটা পাই সেটা তখন 0 হয়ে যায় তার মিন, ভেরিয়েন্স হয়ে যায় 1, তাহলে সেটার স্ট্যান্ডার্ড নর্মাল ডিস্ট্রিবিউশন বলি। এবং এই ক্ষেত্রে +-3 এটা হচ্ছে সেফ একটা মার্জিন, কারণ +3 এবং -3 বাইরে আমাদের মাত্র 0.003% থাকে অবজারভেশন, খুবই মাইনর। আমরা 99.7% কাভারেজ পেয়ে যাই এই +3 আর -3 মধ্যে। সুতরাং ওর বাইরে যেহেতু খুবই একটা ইনসিগনিফিকেন্ট নাম্বার থাকে, আমরা ওটাকে আউটলায়ার বলি, যেমন যেখানে যেন বলা হচ্ছে যে অ্যাবসলিউট ভ্যালু অফ জি বিগার দেন 3 হচ্ছে 0.003। তো এইটা একটা খুব পপুলার টেস্ট। এখন এই আমাদের এক্সাম্পলের ক্ষেত্রে যদি আমি এই কাজটা করি ডিফারেন্স নেওয়ার পরে, তাহলে কি অবস্থাটা দাঁড়াচ্ছে? এই যে আমরা একটু আগে বললাম যে সিডিই, এগুলো কিন্তু আর এগুলো ডেফিনেটলি অন্যগুলোর থেকে একটু বেশি, কিন্তু কোনোটারই মান কিন্তু 3 +-3 এর বাইরে যায় না। এইটা একটা প্রবলেম, যে কারণে এখানে ওই স্পেশাল জিটা আসলে ঠিক ওইভাবে কাজ করছে না। ছবিতে কাজ করছে, ছবি থেকে বুঝতে পারছি পার্থক্য আছে, কিন্তু বাস্তবে যখন আমি অ্যানালিসিস করতে যাচ্ছি তখন এই প্লট থেকে আমি এটা করতে পারছি না। তো এইটা করার জন্য আমরা একটা, এটাও যে খুব বেশি এখানে পার্থক্য করা হয়েছে সেটা না, একই রকম জিনিস। এটা আমরা যেটা সাজেস্ট করেছি সেটা হলো যে এইবার আমরা ওই যে ডিস্টেন্সটা, যেহেতু এটা আমরা বলছি যে নেইবার, এর আগের পর্যন্ত ছিল কি যে আগের সাথে পরের অবজারভেশনের পার্থক্য, কিন্তু পার্থক্য কিন্তু শুধু আগের সাথে পরেরটা না, আমার তার পরেরটার সাথে বর্তমানেরটাও পার্থক্য, কিন্তু পার্থক্য মানে আমি যখন নেইবারের মানে ডিস্টেন্সের কথা বলছি, যে কে তার প্রতিবেশী থেকে আলাদা, প্রতিবেশী থেকে আলাদা কিন্তু দুইভাবে হতে পারে, যে আমার বাম দিকে যে আছে তার থেকেও আমি আলাদা হতে পারি, আবার আমার ডান দিকে সেও তোমার প্রতিবেশী। কিন্তু এতদিন পর্যন্ত যে লিটারেচারে যেটা ছিল যে শুধুমাত্র ওই আগেরটার সাথে পরেরটা এইভাবে ডিফারেন্সটা করা হতো। তা আমরা বললাম যে না, আমরা কি করব, প্রিভিয়াসটার সাথেও দেখব, পরেরটার সাথেও দেখবো। এই জন্যই যে মধ্যের যে অংশটা আমরা এখানে, এটা যদি 1-1 টাইপ হয়ে আছে, এটা আসলে I-1 হবে, আর পরেরটা হচ্ছে I+1, অর্থাৎ ওই অবজারভেশনের এক ধাপ আগের এবং এক ধাপ পরের, এইভাবে করে। আর যখন আমরা একদম শেষ মাথায় পৌঁছে যাব তখন তো আর একটাই অবজারভেশন, সেখানে তো আর আগে পরে যাওয়ার উপায় নাই। বামেরটার নিচে সবচেয়ে প্রথম যেটা, তার বামে তো আর কিছু নাই, আর সবার শেষে যখন আমি পৌঁছাবো তার ডানে আর কিছু নাই। এই দুটো অবজারভেশন ইন্ডিভিজুয়ালি আসবে ডিফারেন্স, আর বাকিগুলো আমি কি করব, আগেরটা এবং পরেরটা দুটোই আমরা দেখব। এইভাবে ডিফারেন্সটা তৈরি করা হবে। এবং এই ক্ষেত্রে আমরা যেটা পরবর্তীতে যে সাজেস্ট করেছি, যে আমরা যেহেতু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এবং মিন দুটাই আউটলায়ার দ্বারা অ্যাফেক্টেড হয়, আমরা মিনের পরিবর্তে মিডিয়ান ব্যবহার করছি, আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের পরিবর্তে আমরা মিডিয়ান অ্যাবসলিউট ডেভিয়েশন এইটা আমরা ব্যবহার করছি। এটা ব্যবহার করার পর এইবার যে ছবিটা পাওয়া যাচ্ছে সেটা হলো, এটা জাস্ট আগের ছবিটাই আরেকবার দেখালাম, জাস্ট আরেকবার আপনাদের মনে করিয়ে দেওয়ার জন্য। এইটা হলো আমাদের স্পেশাল জি দিয়ে করা, আর আমরা যে মেথডটা ডেভেলপ করেছিলাম 2019-এ, সেটা দিয়ে করলে আমরা এই ধরনের একটা কাট অফ পাচ্ছি। অর্থাৎ এবার ওই যে সিডি এবং ই, এই তিনটা অবজারভেশনকে আমরা বাইরে ফেলতে পারছি। এই এবং এরপরে আরও কাজ করেছি আমরা, যেমন আমাদের এই যে আউটলায়ারের উপরে একটা বই বের হবে আমাদের টেইলর ফ্রান্সিস থেকে, 2025 জানুয়ারিতে বইটা পাবলিশ হওয়ার কথা। এখন যেটা হয়েছে, ওরা অনলাইনে এটা কেউ যদি ওই যে অর্ডার দেয় তাহলে কত % জানি কমিশন দেবে, এই জন্য ওরা এখন তো যেটা হয় যে বই পাবলিশ করার আগে ডিসকাউন্ট রেটে একটা প্রি অর্ডার যেটাকে বলে, ওইটা চলছে আর কি। এইটা ডিসেম্বর পর্যন্ত চলবে, জানুয়ারিতে বইটা বের হওয়ার কথা। বইটা যদি আমি পাই, হয়তো পেলেও 1-2 কপির বেশি হয়তো পাঠাবে না নিউ ইয়র্ক থেকে, যে পেয়ে গেলে হয়তো আমি আপনাদেরকে দেখাতে পারবো বইটা। সেইখানে আমাদের আরও কিছু অ্যাডভান্স কাজ আছে, অর্থাৎ এই যে মানে ওই যে আমি একটু আগে বললাম যে লোকেশন ডান দিকে ওই যে অবজারভেশনগুলো, ওটা কিন্তু এখানে নাই। ওই অ্যানালিসিসগুলো আমরা পরবর্তীতে করেছি এবং সেগুলো করে সেই জিনিসগুলো এখানে আছে। তো ওই বইয়ের মধ্যে একটা ছোট একটা কাজ ছিল, যেটা একটা পেপার আমাদের 3 জনের, সালে নোরা হচ্ছে ইরাকের একজন ফ্যাকাল্টি, আমার স্টুডেন্ট ছিল, খান সিরাজুম মুনিরা খান, উনি এসেছিলেন কয়দিন আগে আমাদের এখানে
সিআইআরে আমাদের ভিজিট করে গেলেন। উনিও বল স্টেটে আমার স্টুডেন্ট ছিলেন, এখন পিএইচডি করছেন কেন্টাকিতে। নুরা সালে ও এখন ফিরে যে ইরাকে একটা ইউনিভার্সিটি টিচার। তো আমরা তিনজন মিলে একটা কাজ করেছি, ওইটা ওই বই, এটা ওই বইয়ের একটা অংশ। এটা হচ্ছে ব্রিটিশ ডেটা নিয়ে, রেনফল ডেটা নিয়ে কাজ করা। তো আমি নুরাকে বলছিলাম যে বাংলাদেশের ডেটা নিয়ে কাজ করতে, কিন্তু মানে এটা খুব অবাক লাগে, বিশেষ করে মানে আমাদের মধ্যপ্রাচ্যের যারা মিডল ইস্টের, আমরা তো আমেরিকা শুনলে খুব মানে লাভঝাপ করি। আরব এবং আরবের আশেপাশের লোকজনের যে আমেরিকার প্রতি কি প্রীতি, মানে মানে মজা হয় যে তাদের জীবনে সবচেয়ে বড় দুঃখ হলো যে তারা কেন আমেরিকান হয়ে জন্মাতে পারেনি। আমি ওকে যত বলি যে তুমি একটু এশিয়ান বা তোমার সৌদি আরবের ডেটা, বলেন না এই তো সৌদি আরবের ডেটা নিয়ে আমি কোনো কাজই করবো না, বা ইরাক নিয়ে কোনো কাজই করবো না। হয় আমি খুব বেশি দূর যেতে পারি যদি ইংল্যান্ডের অ্যালাউ করো, মানে ইংল্যান্ডের নিচে সে নামবে না। এটা তো ভাই বলা খুব মুশকিল। ডেটা তো ডেটাই, কিন্তু মানে প্রীতির তো কোনো শেষ নাই। এখন প্রীতির তো আপনি আপনার কেন একজনকে ভালো লাগে বিশেষ করে, এই তো ব্যাখ্যা করা বড় কঠিন ব্যাপার, তাই না? আমি আমার ডেটা নিয়ে কাজ করার জন্য অনেকবার বললাম যে তুমি আমাদের ডেটা নিয়ে কাজ করো। সে ঘুরে ফিরে আমাকে বারবার ইউএস ডেটাবেস বলে কি তোমাদের ডেটা অথেন্টিক কিনা, সন্দেহ হয়, এটা হয় সেটা হয়, হ্যাঁ ঠিক আছে কিনা, মানে সে কার কার কাছ থেকে শুনেছে। মানে আর যেহেতু আমার বল স্ট্রিটে প্রচুর বাঙালি স্টুডেন্ট যায়, তার ধারণা যে বাংলাদেশে যা আছে মানুষ থেকে শুরু করে সবই ভেজাল। তো এদের কথা আদৌ বিশ্বাস করা যাবে কি না, এইটা একটা বড় কোয়ারি তাদের মাথার মধ্যে। তো যাই হোক, তো এটা একটা ব্রিটিশ রেনফল ডেটা নিয়ে আমরা কাজ করেছিলাম, এবং এখানে একটা স্পেশাল ফ্যাক্টর আছে, অর্থাৎ সমুদ্র থেকে মানে পজিশনের উপর অনেক সময় যেটা দেখা যায় রেনফল ডিপেন্ড করে, এবং আমরা মোটামুটি এটাকে 5টা ক্লাস্টার আমরা পেয়েছিলাম রেনফলের উপরে ভিত্তি করে। এবং আমরা যে মেথডটা ডেভেলপ করেছি এই পার্টিকুলার পেপারে, সেইখানে এই 5টা ক্লাসিফিকেশনটাকে তারা খুব সুন্দরভাবে তারা এটা ডিফারেন্সিং মেথড দিয়ে করা, এবং এই 5টা গ্রুপকে তারা আইডেন্টিফাই করতে পারে যে হ্যাঁ এই 5টা মেজর গ্রুপ এখানটায় আছে। এই হলো মোটামুটি এই 2025-এর বইয়ের একটা চ্যাপ্টার আমাদের। তো যাই হোক, আমার মনে হয় আমি এখানে আপাতত শেষ করি, যে আমরা অনেক বিষয় নিয়ে কথা বললাম। তো তারপরেও যেটা হলো যে আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে এটা নিয়ে, যে স্পেশাল আউটলায়ারটা একটু আলাদা, কারণ এখানে অন্য আউটলায়ারগুলো আমরা জাস্ট আউটলায়ারের ভ্যালুর উপরে আমরা ডিটারমাইন করি, এখানে ডিফারেন্স করে নেওয়া হয় আগে। এই কারণে যে ডিফারেন্সের মাধ্যমে কি করা হয়, ও তার পাশের থেকে কতটা আলাদা সেইটা মেজার করা হয়। এইটার জন্যই স্পেশাল আউটলায়ারে আমরা সবসময় ডিফারেন্সের উপরে কাজ করি, আর অরিজিনাল ডেটার ক্ষেত্রে আমরা অরিজিনাল ডেটার উপরেই কাজ করি। এটা হলো মূল পার্থক্য, যে কারণে স্পেশাল আউটলায়ারটাকে একটু আলাদাভাবে আলোচনা করা প্রয়োজন, কারণ এটা ওই প্রচলিত আউটলায়ারের যে পদ্ধতি তার থেকে একটু ভিন্ন। এটা হলো মূল কারণ। এবং এখানে ওই একটা গ্রুপ না, এখানে মেজরিটি মাইনরিটি বলে কিছু নাই, আমাদেরকে প্রথমে ক্লাস্টার করে নিতে হবে, ক্লাস্টার করে তারপর সেই অনুযায়ী আমাদেরকে আউটলায়ারটা বের করতে হবে। আহমদ, হ্যাঁ ক্লাইমেট ডেটা সব ক্ষেত্রেই করা সম্ভব যদি ক্লাস্টার থাকে। ধরো একটা দেশে সবই একরকম, তাহলে আর ওখানে খুব বেশি কাজ করা যায় না। রেনফল ডেফিনেটলি ভিন্ন, টেম্পারেচারও ভিন্ন। আমরা তো ফিলই করি আমাদের টেম্পারেচার, বা এখন অবশ্য বাংলাদেশের টেম্পারেচার সবখানেই একরকম কাছাকাছি, কিন্তু একটা সময় তো খুবই আলাদা বোঝা যেত। যে ক্লাস্টার ক্ষেত্রে যে আউটলায়ারগুলো আছে সেই ক্ষেত্রে ওটাকে কিভাবে বলা হয়, যে ক্লাস্টারের সাপেক্ষে আলাদা, নাকি যে 4টা ক্লাস্টার আলাদা, যেমন স্লাইড 14-এ যেটা আছে, হ্যাঁ হ্যাঁ, তো এই প্রত্যেকটা সাপেক্ষে আলাদা হবে নাকি ইন জেনারেলি? না, প্রত্যেকটা সাপেক্ষে আলাদা পার হেড ক্লাস্টার। জিআইএস থেকে পাওয়া সব ডেটাই মোটামুটি আমরা স্পেশাল ডেটার মধ্যে ফেলতে পারি। এটা একটা বড়, জিআইএস থেকে মূলত এই সাবজেক্টের উৎপত্তিটা জিআইএস এর পর থেকেই মূলত। যে
স্পেশাল ডেটা নিয়ে কাজ করতে ডেটার অথেন্টিক সোর্সটা কোনটা, কোথায় আমরা এই ধরনের ডেটাকে সেকেন্ডারি ডেটা এটা কি প্রাইমারি লেভেলে আমি যদি রিজিওন ওয়াইজ ডেটা কালেকশন করি সেটা কি স্পেশাল না? এখন যেটা হয় কি, এটা ডিপেন্ড করে আসলে আমরা ওই যে পপুলেশনের প্যাটার্ন যদি ডিফারেন্ট হয়, যেমন ধরেন আপনি 4টা জায়গা থেকে ডেটা কালেক্ট করলেন, 4টা রিজিয়ন থেকে, কিন্তু ডেটার বিহেভিয়ার একই রকম, হোমোজেনাস, ডেটার প্যাটার্নগুলো হোমোজেনাস। এবার আমাদের যদি আপনি এথনিসিটি নিয়ে কাজ করেন, কথার কথা, আপনি আনলেস আপনি ট্রাইবাল এরিয়াতে যান, আপনি কিন্তু ভিন্নতা পাবেন না। হয়তো আমাদের ভাষা আলাদা হতে পারে রাজশাহীর মানুষের সাথে সিলেটের, কিন্তু চেহারা দেখে খুব একটা ধরতে পারবেন না আনলেস আপনি মণিপুর ওই বেল্টে যদি না যান। বর্ডার এরিয়াতে আপনি মণিপুরের কাছাকাছি জায়গাতে যখন পাবেন, অনেকে দেখবেন আপনার চেহারাটা, বা ময়মনসিংহে গেলে গারোদেরকে দেখলে একটু ডিফারেন্ট মনে হয়, চাকমাদেরকে দেখলে একটু ডিফারেন্ট মনে হয়, কিন্তু আপনি ফরিদপুর, কুমিল্লা, নোয়াখালী, রংপুর চেহারা দেখে আপনি কিন্তু ভিন্নতা পাবেন না। তাহলে এটা ডিপেন্ড করে হলো যে আমি কোন ধরনের, এখন আপনি যদি বলেন ইকোনমিক ইয়েটা দেখতে চাই, তাহলে দেখা যাবে যে সিলেট, চিটাগং এগুলো আমাদের থেকে হয়তো অনেক অ্যাডভান্স থাকবে। তো এইটা হলো যে আপনি কিভাবে পপুলেশনটাকে ডিফাইন করবেন এবং সেই ভ্যালুগুলোর মধ্যে এই ধরনের, এবং এটার সবচেয়ে বড় সুবিধাটা হলো যে আমার যদি মানে একটা বিগ স্কেল ডেটা থাকে, ডেটাকে গ্রাফে প্লট করলেই ওর মধ্যে যদি ক্লাস্টার থাকে, ক্লাস্টারগুলো আপনি গ্রাফে দেখতে পাবেন। আর যদি আপনি দেখতে নাও পান, এখন অনেক ক্লাসিফিকেশন টেকনিকের উপরে অনেক সফিস্টিকেটেড মেথড আছে। আপনি কম্পিউটারে ওটা ডেটাকে দিয়ে দিলে ও একদম সুন্দর করে ক্লাসিফাই করে দেবে যে এই অবজারভেশনগুলো একটা গ্রুপ, এই অবজারভেশন একটা গ্রুপ। এটা অনেক সফিস্টিকেটেড টুল আছে এখন ক্লাসিফিকেশনের। তো আমরা সাধারণত যেটা করি যে গ্রাফিক্যাল ইয়ে তো আমরা আসলে খুব মানে একটা বা দুটো ডাইমেনশনের বেশি হলে আমরা আর গ্রাফ করতে পারি না। সাধারণভাবে ডেটা পাওয়ার পর এখন সাধারণভাবে যা করা হয়, ডেটাটাকে প্রথমেই হয়তো তার কিছু বেসিক রিকোয়ারমেন্টগুলো চেক করে ক্লাসিফিকেশনের জন্য আমরা পাঠিয়ে দিই, যে ক্লাসিফাই করে দেখো যে এখানে ক্লাস্টার কয়টা। যদি সিঙ্গেল ক্লাস্টার হয় তাহলে আমাদের লাইফ খুব ইজি, তখন আমরা গ্লোবাল মেথডে চলে যেতে পারি। আর যদি ওখানে মাল্টিপল ক্লাস্টার থাকে, তখনই আমাদেরকে ক্লাস্টারগুলোকে সেপারেট করে করে নিয়ে তখন ওই যে লোকাল ইয়েতে কনসেপ্টে আমাদের তখন অ্যানালিসিসগুলো করতে হয়। এটা হচ্ছে মোটামুটি আর কি সাধারণভাবে ডেটা অ্যানালিসিসের ওয়ে। এখন আমরা হয়তো সবাই করি না সেটা আলাদা, কিন্তু মানে নিয়মটা হচ্ছে এইভাবে আগানো। এই আবার যেমন আমাদের যদি গ্লোবাল সব কিছু থাকে, ডেটাটা নর্মাল ফলো করছে কিনা, যদি না করে তখন আমরা হয়তো নন প্যারামেট্রিকে যাব, আর যদি নর্মালিটি ফলো করে তখন আমরা কনভেনশনাল যে কোনো মেথডগুলো আমরা ইউজ করতে পারি। মানে প্রত্যেকটাই হলো যে একটা আমার একটা নর্মালিটি টেস্টের উপরে হয়তো একদিন আবার মানে যাক, এবার চাচ্ছি আমি যে অন্যরা কেউ বলুক পরের সপ্তাহ থেকে, কারণ আপনারা একই স্পিকার, বিরক্ত হয়ে যাওয়ার কথা। কিসের উপরে? এরপর আর কেউ ওই ঘরে আসবে না, বলেছে এরা এমনি আবার পরীক্ষা নিচ্ছে আমাদের, আরেক বিপদ। না, রিভিউ ক্লাসের দরকার নাই, রিভিউ তো মোটামুটি একটা হলোই আর কি। আর আমরা এই লেকচারগুলো ধীরে ধীরে আপলোডও করার ব্যবস্থা করার চেষ্টা করছি, যাতে আপনারা যদি কেউ মিসও করেন যাতে ওটা মানে আমাদের হলো দায়ে পড়ে করছি, আপনাদের জন্য না। র্যাঙ্কিংয়ে নাকি এগুলো না দিলে আমাদের ভাত বন্ধ হয়ে যাবে পরের বছর থেকে। জীবন বাঁচানো ফরজ। জি ও রেকর্ড হচ্ছে তো তা হোক। আচ্ছা ভালো কথা, এগুলো বাইরে গেলে তো আবার এগুলো এডিট করা যাবে না? যাবে। ওখানে ওখানে উচ্চ স্বরে গান বাজিয়ে দিতে হবে ওই সময়, লাউড মিউজিক। তাহলে কি একটা দিলেই মনে হয় হবে, মানে প্রমাণ করতে হবে যে আমরা কিছু করছি। এখানে নাচলে টাচলে অসুবিধা নাই, মানে অ্যাক্টিভিটিস আপলোড করতে হবে। এখন অ্যাক্টিভিটিস মানে তো অ্যাক্টিভিটিস, মানে সেটা আপনি কি করলেন না না, ওরে বাবা, নাচের থেকে বড় রিসার্চ কিছু আছে নাকি? সাংঘাতিক। রিদমের থেকে রিসার্চ বড় কিছু নাই। তো যাক, কারো কোনো প্রশ্ন থাকলে আমরা একটু, বা কোনো কমেন্ট থাকলে আমরা নিয়ে আমরা আপাতত। এটা কি এখনও রেকর্ড হচ্ছে? এইবার বন্ধ করুন, এইবার বন্ধ করুন, এইবার বন্ধ। যেমন স্টুডেন্টের জিপিএটা যদিও এখন অনেকটাই হয়তো ওপেন আমরা জানি, কিন্তু তারপরেও জিপিএ অনেক সময় হয়তো ছেলেমেয়েরা
স্পেশালি যদি কারোর জিপিএ কম থাকে সে হয়তো এটা পাবলিকলি হয়তো সে বলতে চায় না, এটা একটা সেন্সিটিভ হতে পারে। বয়স, এটা অনেকের জন্যেই প্রশ্ন, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে আমরা সবসময় ঠাট্টা করি যে পুরুষের চাকরির মানে এখন অবশ্য যেহেতু মহিলারা চাকরি বেশি করে, এটা হয়তো কিছুদিনের মধ্যে এটা পাল্টে যাবে যে ছেলেদের বেতন আর মেয়েদের বয়স, এরপর হয়তো উল্টাটা হবে যে মেয়েদের বেতন আর ছেলেদের বয়স। প্রশ্ন এটা জিজ্ঞাসা না করা ভালো। ওয়েট, ওজন, এখন আমার কাছে ওয়েট জিজ্ঞাসা করলে আমি কোনো দিনই সঠিক, আমার আমি প্রায় প্রতিদিনই মাপি, এবং যখন উনি জিজ্ঞাসা করেন যে ওজন কত, আমি মোটামুটি 10 কেজি কম করে বলি আর কি। তো এটা হতে পারে অনেকের কাছে ওজনটা একটা। ইনকাম ইন অ্যাডিশন টু স্যালারি, এটা তো অবশ্যই বেতনের বাইরে আমরা উপরি বলি যে এটা এইটা তো আমরা হয়তো বলতে চাই না। ইনকামও অনেকে বলতে চায় না। ক্যালোরি ইনটেক, নাম্বার অফ সিবলিংস, এইটা একটা খুব ইন্টারেস্টিং অভিজ্ঞতা। এটা বলেস্টেটে যাওয়ার আগে আমি কখনো এটা রিয়েলাইজও করিনি যে এটা একটা মানে ভাই বোনের সংখ্যা, এটা সেন্সিটিভ কোশ্চেন হতে পারে। তো আমি একদম ক্লাসে এরকম পড়াচ্ছি এই টপিকটা, তো আমি জিজ্ঞাসা করলাম যে এরকম, তো একটা আরব ছেলে ও আমাকে বললো যে এইটা আমরা খুব আনকমফোর্টেবল ফিল করি, নাম্বার অফ সিবলিংস। কেন? তো আমেরিকানদের সাধারণত হয়তো ভাই বোন থাকেই না, থাকলে 1-2 জন, তো ওর ভাই বোনের সংখ্যা হচ্ছে 66। তো এইটা যখন সে যদি কাউকে বলে তখন আর কি সবাই খুব এটা নিয়ে ফান করে। তো বললো যে আমাদের জন্য এই নাম্বার অফ সিবলিংস এটা খুব একটা মানে সেন্সিটিভ কোশ্চেন আসলে, হ্যাঁ, মানে এটা ওরা সাধারণত বলতে চায় না। তো এটা আসলে কালচারের উপরে ডিপেন্ড করে, এবং কালচারের উপর ডিপেন্ড করে এরকম আরও কিছু এক্সাম্পল আমি আপনাদের সাথে সামনে শেয়ার করছি। তো এগুলো হচ্ছে সবই কোয়ান্টিটেটিভ ডেটা, মানে আপনি এগুলো সংখ্যার সাহায্যে প্রকাশ করতে পারছেন এই বিষয়গুলো, নাম্বার, ইনকাম, জিপিএ, এগুলো। এবার আমরা আসছি কিছু কোয়ালিটেটিভ ডেটা, যেখানে এই ধরনের সেন্সিটিভ ডেটা হতে পারে, যেমন সেক্সুয়াল হ্যাবিট হতে পারে। অ্যালকোহল ফর মাইনর, আমরা একটা সার্ভে করেছিলাম যে মাইনর বলতে ওখানে যেটা বোঝানো হচ্ছে 17 বছর বয়সের নিচে যারা অ্যালকোহল গ্রহণ করছে এইরকম আমেরিকানদের সংখ্যা। এটা আসলে এটা নিষিদ্ধ, আইনত এটা নিষিদ্ধ, কিন্তু দেখা গেল যে 80% যারা স্টুডেন্ট আমাদের ছিল তারা কিন্তু এটা গ্রহণ করছে অ্যালকোহল, যদিও এটা আইনত নিষিদ্ধ। উইমেনদের ক্ষেত্রে অ্যাবর্শন, বিশেষ করে বিয়ের আগের অ্যাবর্শন, এটা একটা সেন্সিটিভ কোশ্চেন। পলিটিক্যাল অ্যাফিলিয়েশন, অনেকে এটা হয়তো বলতে, বিশেষ করে এখন তো আরও বেশি কোশ্চেনেবল, এখন আমরা হয়তো অনেকেই অনেক কথা বলতে চাই না। পলিটিক্যাল অ্যাফিলিয়েশন এটা হতে পারে। ড্রাঙ্ক ড্রাইভিং, যেটা কারেন্ট গেল আমাদের না, তো ড্রাঙ্ক ড্রাইভিংটা একটা যে মানে মদ্যপান করার পরে গাড়ি চালানো, যেটা মানে আমেরিকান বা ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডে এটা একটা খুব কমন একটা সমস্যা। ড্রাগ হ্যাবিট, এটা তো কম বেশি সব সোসাইটিতে এই প্রবলেমটা আছে। চুরি, স্টিলিং হ্যাবিট, এটা সাইকোলজিক্যাল এক্সপেরিমেন্টে অনেক করা হয়, বিশেষ করে চুরির সাথে আমরা যেটাকে বলি যে, আমরা সময় ঠাট্টা করে বলি যে গরিব মানুষ চুরি করলে এটাকে বলা হয় চুরি, আর বড় লোক চুরি করলে আমরা বলি ক্লেপ্টোম্যানিয়া। তো আসলে তো ব্যাপার প্রায় অলমোস্ট দুটো একই ঘটনা, তো এটাকে আমরা তখন অসুখের মধ্যে ফেলে দিই। ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স, এটা বিশেষ করে আমেরিকাতে এটা খুব বেশি মানে কোশ্চেনেবল একটা যে কী পরিমাণ মানুষ তারা সরকারি পয়সায় পড়াশোনা করে, এটা অনেকে ডিসক্লোজ করতে চায় না, ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স পাচ্ছে কিনা সে, এইটা একটা কোশ্চেন। আর আরেকটা কোশ্চেন সেটা হলো যে এইটাও আমাদের বাংলাদেশে একটা টিম এসেছিল জন হপকিন্স থেকে, ওরা কাজ করে আমাদের অনেকের সাথেই কাজ করে, আইসিটিডিআরবি সহ আরও বহু প্রতিষ্ঠানের সাথে। তো ওরা একটা সার্ভে করতে গিয়েছিল একটা জায়গাতে, এবং যে তারা খুব একটা বিব্রতকর অবস্থার মধ্যে পড়ে, ওখানে একটা কোশ্চেন ছিল যে আনওয়েড মাদার্স, যে বিয়ে হয়নি এরকম মায়েদের উপরে জরিপ। তো এখন এই বাংলাদেশের বাস্তবতা বা সামাজিক যে পরিবেশ, এখানে এই ধরনের কোশ্চেন করতে গেলে একটা বিপত্তিকর অবস্থা কিন্তু পড়া খুব স্বাভাবিক। বাইরে যেমন এটা খুবই স্বাভাবিক, বাইরে খুবই স্বাভাবিক। আমি এটা মনে হয় গল্পটা করেও থাকতে পারি। বিশেষ করে আমি যখন প্রথমবার আমেরিকাতে যাই 2004-এ, তখন আমার মানে
প্রথমবার পিএইচডি যখন করতে যাই তখন তো আমার বাচ্চার জন্ম হয়নি, কিন্তু যখন আমি ভিজিটিং প্রফেসর হিসেবে গেলাম 2004-এ, তখন আমার ছেলে গ্রেড 1-এ পড়ে, ক্লাস 1-এ, এই 5-6 বছর বয়স। তো কয়েকদিন পরে ঘুরে ফিরে তখন বন্ধুবান্ধব হওয়ার পরে একদিন আমাকে এসে বলছে যে আমাদের দুজনের বিয়ের ছবি দেখে বলে যে তোমাদের বিয়ের সময় আমাকে তোমরা নিয়ে যাওনি কেন, আমি কোথায়? আমি বললাম যে তুমি তো তখন হওনি। আমি না তোমরা আমাকে নিয়ে যাওনি, বারবার ঘুরে ফিরে নিয়ে যাওনি কেন? বলে মানে যতই তাকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে এরকম না, বিয়ের সময় তো ছেলেমেয়েরা হয় না। বলে না, এই বেথানিয়ার ওরা বাবা মার বিয়েতে গেছে, আমি দেখলাম, মানে ওখানে ওরই যে দুই বন্ধু তারা মানে বাবা মার বিয়েতে ওই রকম ওয়েডিং ড্রেস গাউন টাউন পরে তারা ওই অ্যাটেন্ড করেছে এবং সেই ছবি টাঙানো আছে। বলে যে ওদের তাহলে ওরা গেল কি করে? মানে ওর মাথাতে এটা আসছেই না যে বাবা মার বিয়েতে যাওয়া যাবে না কেন বা কেন যাওয়া যায় না। তো এটা এত বেশি ওখানে কমন, মানে যে হয়তো বিয়ের আগেই হয়তো তাদের একটা লম্বা সময় সংসার করছে, একটা দুটো বাচ্চা নিয়ে অনেকেই বিয়ে করে, এটা কোনো মানে আনকমন কোনো বিষয় না। সুতরাং এই ধরনের কোশ্চেন ওখানে খুবই নর্মাল, কিন্তু এটা যদি আমাদের দেশের বাস্তবতায় কাউকে এই প্রশ্নটা করা হয় তাহলে পর কিন্তু এটা খুবই একটা অফেন্সিভ একটা প্রশ্ন। এবং এই জন হপকিন্সের কিছু ওই যারা রিসার্চার ছিল তারা মারধরও খেয়েছিল গ্রামে যে প্রশ্ন করার পরে। তো এই জিনিসগুলো হয়ে থাকে অনেক সময়। এখন এখানে দুটো ইস্যু, এক হচ্ছে যে ডেটা কালেক্ট করা, মামুন কি অবস্থা এটা? আচ্ছা দাঁড়াও দেখি, এটা যে কোথা থেকে কি হয় মাঝে মাঝে বুঝতে পারি না। আমার এখানে তো শো করছে, কিন্তু ইকবাল দেখেন তো, খুলে নিয়ে আবার ইয়ে করতে হবে না? এটা ডুপ্লিকেট করতে হবে। ও আচ্ছা, ডুপ্লিকেট ওটাই হয়তো। এইবার আসবেন। আচ্ছা, থ্যাংক ইউ। তো এখানে আমাদের দুটো ইস্যুজ এখানে মূলত, এক হলো যে ডেটা কালেক্ট করার জন্য আমাদের কোনো স্যাম্পলিং আলাদাভাবে আমাদের করতে হবে কি না, আর আরেকটা ইস্যু হচ্ছে যে আমাদের স্যাম্পলিং করেও অনেক সময় কারেক্ট অ্যান্সার পাওয়া যায় না, সেক্ষেত্রে আমাদের অ্যানালিসিসের ক্ষেত্রে কিছুটা ভিন্ন পদ্ধতি অবলম্বন করতে হয়। যেমন আমাদের কিছু কিছু স্যাম্পলিং টেকনিক আমরা সোশ্যাল সায়েন্সে খুবই ব্যবহার করি। র্যান্ডম রুট স্যাম্পলিং, এটা অবশ্য খুব যে সোশ্যাল সায়েন্স বলে না, এটা যে কোনো পদ্ধতিতে করা যায়। এটা সাধারণত আমরা এই ধরনের স্যাম্পলিংকে নন প্রবাবিলিটি স্যাম্পলিং বলি, যে যেখানে আমরা এমন একটা জায়গা খুঁজে বের করার চেষ্টা করি যেখানে থেকে স্যাম্পল নিলে আমি হয়তো অল্প পরিশ্রমে আমি অনেক স্যাম্পল পেতে পারি। যেমন আমি যদি খেলাধুলাতে ইন্টারেস্টেড লোকের ওপরে সার্ভে করতে চাই, তাহলে হয়তো খেলার মাঠের বাইরে থেকে যদি আমি কালেক্ট করি স্যাম্পলটা, আমি হয়তো সেখানে বেশি ইয়ে পাবো। যেখানে হয়তো দেখা গেল যে আমি যদি ম্যাথমেটিক্স পছন্দ করে কারা এরকম যদি, বা সায়েন্স টেকনোলজির দিকে যাদের ঝোঁক কেমন, এটা জানতে গেলে আমি হয়তো তখন সায়েন্স বিল্ডিং যেখানে সেখানে যেয়ে আমি হয়তো সার্ভেটা করতে পারি। তো এটা যদিও এটা র্যান্ডম স্যাম্পল না, কারণ এটা একটা বায়াসড হয়ে যাচ্ছে প্রথমে যে আমি একটা বিশেষ গ্রুপকে টার্গেট করে, এই জন্য আমরা এটাকে নন প্রবাবিলিটি স্যাম্পলিং বলি। কিন্তু এটা অনেক সময় আমাদের ডেটা কালেকশনের ক্ষেত্রে আমাদের এই ক্ষেত্রে সুবিধা হয়, এই জন্য আমরা অনেক সময় এটা ইয়ে করি। এবং অনেক সময় যদি এরকমও হয় যে আমি হয়তো একটা কোথা থেকে আমি স্যাম্পল কালেক্ট করব, সেইটার জন্য আমি হয়তো একটা রাস্তার মাথায় দাঁড়িয়ে, এখন হয়তো চারদিকে চারটা মাথা চলে গেল, আমি র্যান্ডমলি একটা মাথা চুজ করলাম যে আমি যে কোনো দিকে যেতে পারি, ঠিক আছে আমি এই পথ দিয়ে আগাই। ওই যে বলি না যেদিকে তো চোখ যায়, ওইরকম আর কি, যেদিকে আমার মনে হলো আমি একটা দিক সিলেক্ট করে আমি সেই পথ দিয়ে যেতে যেতে যাদেরকে সামনে পাচ্ছি তাদের কাছ থেকে ডেটা কালেক্ট করছি। কিন্তু র্যান্ডম স্যাম্পলিং আসলে অনেক টাফ, আমাকে টোটাল একটা কমপ্লিট লিস্ট থাকতে হবে,
আমরা র্যান্ডমলি সেখান থেকে কিছু লোককে সিলেক্ট করব, করে তারপর তাদেরকে ইন্টারভিউ করব। কিন্তু পথে যাচ্ছি আর যার সাথে দেখা হচ্ছে তার কাছ থেকে স্যাম্পল নিচ্ছি, এটা কিন্তু আসলে র্যান্ডম স্যাম্পলিং না। কিন্তু আমরা এটা কাজের জন্য আমাদের মানে এইভাবে স্যাম্পল নেওয়াটা আমাদের জন্য সুবিধাজনক। এই হচ্ছে র্যান্ডম রুট স্যাম্পলিং, আমরা রুটটাকে হয়তো র্যান্ডমলি চুজ করছি। এই স্যাম্পলিংটা বেশি পপুলার সোশ্যাল সায়েন্সে, এবং এটাকে অনেক সময় আমরা অনেক নামেও বলে থাকি, চেন স্যাম্পলিং, রেফারেল স্যাম্পলিং। আমরা স্নোবল স্যাম্পলিংয়ে যেটা হলো যে আমরা প্রথমে কি করি, যে সমস্ত ডেটাগুলো কালেক্ট করা আমাদের জন্য ডিফিকাল্ট, আমরা প্রথমে একটা টার্গেট করে নেই। যেমন ধরা যাক যে এটা বিশেষ করে ড্রাগ, সেক্স ওয়ার্কার, এদের যদি ডেটা কালেক্ট করতে হয় তাহলে আমাদেরকে প্রথমে ওই গ্রুপের কিছু লোককে আগে খুঁজে বের করতে হবে, করে তারপর ওদের মাধ্যমে, যেমন সেক্স ওয়ার্কারদের আমি যদি মানে ওরা ভালো জানে যে ওদের কাস্টমার কারা বা ওদের এই প্রফেশনে আর কারা জড়িত আছে, এটা যদি আমি মানে সিম্পল র্যান্ডম স্যাম্পলিং হলে আপনাকে কি করতে হবে, আপনি র্যান্ডমলি 100টা ঘর বাসা সিলেক্ট করলেন, করে বাসায় যেয়ে বলতে হবে যে এই তুমি এটার সাথে জড়িত কিনা। এটা বলতে গেলে তো পিটন খেতে হবে। কিন্তু আপনি যদি মোটামুটি জানেন যে একটা গ্রুপ ঠিক করে নেন যে হ্যাঁ এরা এটার সাথে জড়িত, এবং তাদের মাধ্যমে তাদের থ্রুতে আপনি যদি নেক্সট স্যাম্পলগুলো কালেক্ট করতে যান, এইটা আমাদের জন্য কাজ করতে অনেক সুবিধা হয়। তো এই ধরনের স্যাম্পলিংকে আমরা অনেক সময় নেটওয়ার্ক স্যাম্পলিংও বলি, পরে এটারই আমরা নাম দিয়েছি নেটওয়ার্ক স্যাম্পলিং। এটাকে অনেক সময় স্নোবল স্যাম্পলিং বলে। স্নোবল বলতে আমরা এখানে মিন করছি যে আমরা একটা বরফ এরিয়াটা যদি দলা পাখি আমি যদি ছুঁড়ে মারি, ও যে পথে যাবে গড়াতে গড়াতে ওই পথগুলো হচ্ছে আমাদের, ওইখান থেকে আমরা আমাদের স্যাম্পলগুলো কালেক্ট করব। তো এইরকমভাবে এটাকে স্নোবল স্যাম্পলিং বা রেফারেল স্যাম্পলিং বা নেটওয়ার্ক স্যাম্পলিংও আসলে এমন ডিফারেন্ট কিছু না, একই রকম জিনিস, যে আমরা একটা গ্রুপকে সিলেক্ট করব, করে তারপর সেখান থেকে তাদের মাধ্যমে একটা নেটওয়ার্ক তৈরি করব, এবং সেই নেটওয়ার্কের মাধ্যমে আমরা স্যাম্পলগুলো কালেক্ট করব। এগুলো অবশ্যই সিম্পল র্যান্ডম স্যাম্পলিং হবে না, কিন্তু বাস্তবে কাজ করতে গেলে এইভাবে স্যাম্পলিং করাটা আমাদের জন্য অনেক সুবিধাজনক হয়। কিছু সেন্সিটিভ ডেটা যেটা বাস্তবে রিসার্চের ক্ষেত্রে আমরা তো এতক্ষণ যেটা বললাম এগুলো মোটামুটি সোশ্যাল ইস্যুজ, যেমন আমরা কোয়ান্টিটিভ ডেটার ক্ষেত্রে বলতে পারি যে কার্বন এমিশন, যদি আমরা এনভায়রনমেন্টে কাজ করি, বা ওয়েস্ট ম্যানেজমেন্ট, এটা হতে পারে একটা, ওয়াটার নয়েজ পলিউশন, এটা হতে পারে কেমিক্যাল কন্টেন্ট ইন ফুড অ্যান্ড ড্রাগ, এটা হতে পারে সেফটি স্ট্যান্ডার্ড, এই বিষয়গুলো আমাদের কোয়ান্টিটিভ ডেটার ক্ষেত্রে, এবং আরও অনেক অসংখ্য এক্সাম্পল আছে। কোয়ালিটেটিভ ডেটার ক্ষেত্রে আমরা সোশ্যাল ইম্প্যাক্ট, এটা আসতে পারে, জেন্ডার ইস্যু, মেল ফিমেল, আমাদের স্যালারি পুরুষ বা মহিলা ভেদে আলাদা হচ্ছে কিনা, বা কোথাও আমাদের কোনো ধরনের ডিসক্রিমিনেশন হচ্ছে কিনা, এটা আমরা দেখতে পারি। হেলথ কন্ডিশন, আমাদের একটা অসুখ আছে বা নাই, বা অসুখ থাকলে কোন স্টেজে আছে। যেমন আমরা এখন সাধারণত আগে এগুলো বাইনারি থাকতো, যে একজনের ডিজিজ আছে অথবা নাই, এখন আমরা স্টেজটাও কনসিডার করি, স্টেজ 1, 2, 3, 4, এই যেভাবে করে অসুখের যে সিভিয়ারিটি এটাকে আমরা যে ক্যাটাগরাইজ করি। এডুকেশন লেভেল হতে পারে, লেভেল অফ এডুকেশন, প্রাইমারি, হাই স্কুল, এইভাবে করে যদি আমরা চিন্তা করি, তো নানাভাবে কোয়ালিটেটিভ ডেটাতে আমরা এগুলো করতে পারি। এখন প্রশ্ন হলো যে ডেটা কালেক্ট করার পরেও অনেক সময় দেখা যায় যে কিছু প্রশ্ন থাকে যেগুলো আসলে কোনোভাবে হয়তো মানুষ সঠিক, ইভেন ড্রাগ অ্যাডিক্ট যারা, তাদেরকেও হয়তো চট করে আপনি যদি না মানে পরীক্ষা করে প্রমাণ করতে পারেন, বা স্যাম্পল নেওয়ার সময় যে তারা আসলে ড্রাগ নিচ্ছে কিনা, এটা হয়তো আমাদের দেশে তো এরকম, ইভেন স্মোকিংটাই আমরা স্বীকার করতে চাই না। সেখানে ড্রাগ, যেমন বাইরে যেমন ওরা বলে যে স্মোকিংটাকে তারা এতই ইনসিগনিফিকেন্ট একটা হ্যাবিট মনে করে যে এইটা নিয়ে কেউ যে মিথ্যা বলবে এটা তারা কল্পনা করে না, যে স্মোকার কি নন স্মোকার এটা খুব সাধারণ কোশ্চেন। ড্রাগটা বাইরেও সেন্সিটিভ, ড্রাগ যারা ইউজার তারাও পাবলিকলি স্বীকার করতে চায় না যে তারা ড্রাগ নেয়, সুতরাং ওইটা একটা সেন্সিটিভ কোশ্চেন। তো সেই ক্ষেত্রে আমরা কিভাবে অ্যানালিসিস করলে আমরা সঠিক বা প্রায় কাছাকাছি সঠিকতার কাছাকাছি একটা আমরা ফলাফল পেতে পারি। তো এখন যেটা হলো যে আমি যখন একজন মানুষকে প্রশ্ন করি যে তোমার এটা এইরকম কিনা, বা তুমি এটা করো কি করো না, সে যদি বলে হ্যাঁ বা না, বা সে যদি একটা এক্সাক্ট ফিগার বলে, তাহলে সমস্যাটা হলো যে আপনি জেনে গেলেন যে ওর ভ্যালুটা কী। ওর আমি একটা উদাহরণ এক্ষুনি আসবো, একটা বাস্তব উদাহরণ, তখন আপনার কাছে পরিষ্কার হবে যে কীভাবে আসলে জিনিসগুলো হয়। যে ধরা যাক আমার ভাই বোনের সংখ্যা হয়তো হলো 10 জন, সে কথার কথা এরকম। তো আমি হয়তো মনে করতে পারি যে 10, এটা শুনে লোকে হাসাহাসি করবে। 11-12 ভাই বোন থাকলে আজকালকার দিনে অনেকেই, আগেকার দিনে এটা খুব স্বাভাবিক ছিল,
আগেকার দিনে এটা খুবই স্বাভাবিক ছিল। তো 10-12 জন, কিন্তু এখন 10-12 জনের কথা শুনলে একটা সবাই একটু হা করে তাকিয়ে থাকবে। যেমন আমি 66-এর কথা বললাম, আপনারা অনেকে ভাবছেন 66 জন ভাই বোন কী করে হয়, এবং ও আমাকে ঠাট্টা করে বলছিল যে আমার তো কম, আমার বন্ধুদের আরও বেশি। তো যাই হোক, তো এইটা এখন আমাদের কাছে 66 একটা বিগ ফিগার, এটা হয়তো আরবে এমন বড় বিষয় না। তো ঠিক আগেকার দিনে 10-12 জন ভাই বোন আমাদের কাছে কোনো ব্যাপার ছিল না। এখন হয়তো অনেকে এটা নিয়ে একটু এতগুলা ভাই বোন কী করে সম্ভব বা হয় কি না আদৌ। তো আমি হয়তো ওই ফিগারটা বলতে আমি চাচ্ছি না। তো তাহলে আমি যদি 12 বলে দিই বা 10 বলে দিই, তাহলে তো ওই যে আমি একটু হয়তো এম্বারেস ফিল করছি। তো তাহলে আমাকে যদি, কিন্তু আমি যদি এমন একটা মেকানিজম তৈরি করা যায় যে আমি সঠিক তথ্যটাও দিব, কিন্তু এটা ঠিক ওইভাবে মানে বোঝা যাবে না। যেমন কি আমি তাকে বললাম যে ঠিক আছে, তুমি তোমার যে এক্স্যাক্ট নাম্বারটা, এই নাম্বারের সাথে তুমি একটা উদ্ভট টাইপের, যেমন তোমার যদি 10 জন ভাই বোন থাকে, তুমি ওর সাথে একটা নাম্বার যোগ করো, বড় একটা সংখ্যা, বললো যে আমার 100 বা 1010 জন ভাই বোন। তো এটা হলো, তো আমি বুঝতে পারি যে এটা তো ঠাট্টা টাইপের একটা হলো। তো এইরকম একটা মানে এমন একটা ফিগার সে বলবে, যে ফিগারটা তার অরিজিনাল যে নাম্বারটা, তার সাথে সে একটা নিজের মতো করে একটা নাম্বার তৈরি করে নিয়ে, সে নাম্বারটা আমিও জানি না, কিন্তু শুধুমাত্র সে জানে, ওইটার এর সাথে যোগ করে নিয়ে সে একটা ফিগার বলবে। হয়তো তার 10, সে ওটার সাথে হয়তো 967 যোগ করে বলবে 1977 বা এইরকম একটা কিছু। তো এই 977 যে বললো, ওই জানে যে ওখানে তার আসল ফিগারটা কত এবং সে কত নাম্বারটা যোগ করলো। আমি কিন্তু জানি না, আমি 977 শুনে বললাম যে না, এটা তো অ্যাবসার্ড একটা নাম্বার, যা কম বলেছে একটা লিখে রাখলাম। তো এইভাবে যদি আমি করি, এবং এরপরে কি হলো যে ওই নাম্বারটা সে পরের জনকে বলবে, এবং পরের জন কী করবে, তার নাম্বারটা ওর সাথে যোগ করবে। তো তাহলে হলো কি যে শুরুতেই যেহেতু নাম্বারটা অ্যাবসার্ড, এরপরে আমি যাই যোগ করি না কেন, ওই ফিগারটা সবসময় আমার কাছে অ্যাবসার্ডই মনে হবে। এরকম এই করতে করতে কি হবে, আমি হয়তো 10 জন বা 20 জন বা 50 জন প্রত্যেকের নাম্বারটা কী করতে থাকবো, যোগ করতে থাকবো আগের নাম্বারের সাথে, করতে করতে এটা যখন ফাইনাল হয়ে যাবে, তখন আবার ওই এক নাম্বার যে তার কাছে ফিরে যাওয়ার পর তখন তাকে বলা হবে যে তুমি যে নাম্বারটা, ওই যে একটা হাবিজাবি নাম্বার যেটা, ওইটা তুমি এখান থেকে বাদ দিয়ে দাও। আর ওই নাম্বারটা যখন সে ওখান থেকে বাদ দেবে, তাহলে আলটিমেটলি এই যে যা থাকলো সেটা কি, এই আমাদের 20 বা 50 বা 60 জনের টোটাল। এখন আমাদের স্ট্যাটিস্টিক্সে আমরা ইন্ডিভিজুয়ালি অবজারভেশন কালেক্ট করি, কিন্তু আমরা তো ইন্ডিভিজুয়ালি অবজারভেশনগুলো রেখে দেই না। আমরা আলটিমেটলি কী করি, আমি যদি অ্যাভারেজ করতে যাই, তাহলে আলটিমেটলি তো আমি এটাকে যোগই করি। তো আমার যদি উদ্দেশ্য হয় অ্যাভারেজ বের করা বা টোটাল বের করা, ইন্ডিভিজুয়াল নাম্বারটা এখানে খুব ম্যাটার করে না। আমি যদি টোটালটা পাই, সেটাই এনাফ। ইন্ডিভিজুয়াল পেলে খুব ভালো, যে ইন্ডিভিজুয়াল পেলে আমি ডেফিনেটলি টোটাল পাবো। টোটালটা পেলে আমি ইন্ডিভিজুয়ালগুলো নাও জানতে পারি। ব্যাপারটা একটু খেয়াল করেন যে আমি যদি ইন্ডিভিজুয়াল পাই, আমি অবশ্যই যোগ করলে টোটাল পাবো। টোটাল পেলে আমি ইন্ডিভিজুয়ালে ফিরতে পারছি না, কিন্তু অ্যাটলিস্ট আমার যদি উদ্দেশ্য হয় যে আমি এখানে অ্যাভারেজ করতে চাই, আমি টোটাল পেলেই তো এনাফ। টোটালকে আমি আমার নাম্বার অফ অবজারভেশন দিয়ে ভাগ করে দিলেই গড়টা পেয়ে যাব। তো এইভাবে অনেক সময় যেটা হয় যে মানুষকে যদি এরকম একটা ধারণা দেওয়া যায় যে বাবা তুমি যাই বলো না কেন, এটা কেউই বুঝতে পারবে না যে তোমার আসল ভ্যালুটা কত, এইটা বললে সে তখন হয়তো ওই খারাপ ভালো মিশিয়ে এমন একটা উত্তর দিল, যেখান থেকে পরবর্তীতে ভালো মন্দটাকে সেপারেট করে আমি ভালোটাকে আলাদা করে নিতে পারবো। এইটা একটা খুব পপুলার পদ্ধতি এই ধরনের ডেটার ক্ষেত্রে। যেমন আমরা এখানে এটা এভাবে বলতে পারি যে আমার অরিজিনাল অবজারভেশনটা হচ্ছে ধরা যাক x1, যেটা ট্রু ভ্যালু। আমি তার সাথে একটা একটা যে কোনো একটা মান এমনভাবে করে যোগ বিয়োগ করে ওর সাথে যোগ করলাম, করার পর আমি যে অ্যান্সারটা দিলাম সেটা হচ্ছে x1 প্রাইম বা কিছু একটা। মানে এই ভ্যালুটা রিয়েল ভ্যালু না, কিন্তু ওই ভ্যালুর মধ্যে রিয়েলও আছে, আবার ওই যেটুকু আমি অ্যাড করলাম সেটাও আছে। এইভাবে আমি ফার্স্ট অবজারভেশনটা আমি এবার যে সেকেন্ড, ধরা যাক আমরা 20 জনকে এখানে নিলাম, 20 জনকে নিয়ে আমি এই ভ্যালুটা যোগটোগ করার পরে আমি বললাম যে তোমার এটা 970। সে ওটা 970 দেখে বলল যে তুমি যেটা দেখছো ওটা দেখে তোমার নাম্বারটার সাথে যোগ করে এবার পরের জনকে দেখাও। তো তাহলে সে কী করলো, এবার সে ওই নাম্বারটার সাথে তার ভ্যালুটাকে যোগ করে পরের জনকে দেখালো। এই x2 প্রাইম এটাও কিন্তু রিয়েল না, কারণ ওর মধ্যে এটা আছে। সুতরাং আমি যখন এইটা দেখবো, আমি এটাও বুঝতে পারছি না যে আসলে রিয়েল ভ্যালুটা কী। এইভাবে এটা একের পর এক যোগ করতে করতে আমরা হয়তো এই যতগুলো আমাদের মানুষ আছে প্রত্যেকের অবজারভেশন করে আমরা লাস্টে একটা জায়গাতে যে হাজির হলাম, এবং সেই টোটালটা তো আমরা আসলে রিয়েল ভ্যালুটা কী সেটা আমরা জানি না। তো
কিন্তু যেটা হলো যে এইবার যদি আমি সেখান থেকে কি করি, আমি যদি এই টোটাল করার পরে আমি যদি সেখান থেকে যে মানটা শুরুতেই যোগ করা হয়েছিল সেই মানটাকে যদি এখন ওখান থেকে আমি বিয়োগ করে দেই, তাহলে এখন কি থাকলো? টোটাল অফ অবজারভেশনস, নাম্বার অফ এক্স, সাম অফ এক্স থাকলো। এবং এখন যদি আমি এখান থেকে অ্যাভারেজ বের করতে চাই, খুব সিম্পল, আমি এখন এই ভ্যালুটাকে যদি আমি এন দিয়ে ভাগ করে দেই, তাহলে আমি এটা করতে পারবো। আমি একটা উদাহরণে যাই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এটা খুব সিম্পল জিনিস এবং অনেক সময় এখান থেকে ট্রুথ বেরিয়ে আসে। একটা সার্ভে রিপোর্ট আপনাদেরকে দেখাই, এস্টিমেশন অফ মিন, কিভাবে এটা কাজ করে। অ্যাভারেজ নাম্বার অফ এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার অফ 10 ওয়াইফস, একটু সেন্সিটিভ কোশ্চেন, যে 10 জন মহিলাকে জিজ্ঞাসা করা হলো তাদের বিয়ের বাইরের সম্পর্কের ব্যাপারে। এটা তো সচরাচর কেউ মানে কোনোভাবেই বলতে চায় না, বা হয়তো বা বলতেও পারে, এখনকার দিনে তো বরং হয়তো না থাকলেও বলতে পারে আর কি, যে মানে এটা এখন মার্কেট টার্কেট পাওয়ার জন্য মনে হয় সুবিধা। আমাকে অনেকে বলছিল যে এখন যাদের নাই তারাও বলে যে আছে, মানে না বললে, মানে নাই বললে, একজন আমাকে এটাও বলছিল যে নাই মানে এরকমও মিন করে যে আমি কি এতই গুরুত্বহীন যে কেউ আমার দিকে তাকাচ্ছে না, সুতরাং সেটাও তো একটা ডিসক্রেডিটের ব্যাপার। সুতরাং এখন এক এক সময় এক এক রকম হয়, যাই হোক। তো এখানে এরকম জিজ্ঞাসা করা হলো এবং ধরে নেওয়া গেল যে এটা সাধারণত কেউ বলতে চায় না, এটাই সাধারণ প্রবণতা আর কি। তো এইবার প্রথম যিনি রেসপন্ডেন্ট তিনি এবার অ্যান্সার করছেন, তাকে জিজ্ঞাসা করা হলো যে তুমি তোমার যদি কিছু এরকম সংখ্যা থাকে তার সাথে একটা অদ্ভুত নাম্বার যোগ করে আমাদেরকে বলো। তো তিনি বিয়ের বাইরে কতগুলো সম্পর্কে জড়িয়েছেন, তিনি অ্যান্সার করলেন 897। হ্যাঁ, ডেফিনেটলি এটা হয়তো ক্লিওপেট্রার জন্য ঠিক আছে, কিন্তু সবার জন্য নাও থাকতে পারে। 897 এটা ধরে নেওয়া যাক যে এটা একটা এত দাম থাকার কথা না কোনো মেয়েরই, যাও আর কি, সরি টু সে। তো 897 এটা উনি বললেন এবং ধরে নেওয়া যাচ্ছে যে এর মধ্যে এক্স্যাক্ট ভ্যালুটা আছে, কিন্তু এমনভাবে লুকানো আছে যেটা মানে আমি জানি না, হয়তো একমাত্র তিনি জানেন যে এখানে তিনি কি তার রিয়েল ভ্যালু এবং কি তিনি যোগ করলেন। ঠিক আছে, এই এখন 897 এটা দেখার পরে পরের জনকে বলো যে এবার তুমি ওটার সাথে যোগ করো, কাউকে কিছু বলো না, যোগ করে খালি যোগফলটা পরের জনকে দেখাও। তিনি পরবর্তী নাম্বারগুলো এইভাবে আসতে শুরু করলো। নেক্সট ভ্যালুটা ছিল 900, তারপরে 902, 902, 902, 902 মানেটা কি, যে উনি কোনো অ্যাফেয়ারে জড়াননি, 0। তারপরে 906, 909, 910, 912, 913, 914। তাহলে এইভাবে সবগুলো যোগ করার পরে 10 জন এখানে যেহেতু 10 ওয়াইফস, তাদের টোটাল নাম্বার যে দাঁড়ালো 914। এইবার আমরা ব্যাক করলাম কার কাছে? ফার্স্ট পার্সনের কাছে, যে আপনি কি নাম্বারটা যোগ করেছিলেন। তিনি বলেন যে আমার অ্যাডেড নাম্বারটা ছিল 894, এই নাম্বারটা আমি যোগ করেছিলাম ওই সময়ে। মানে 897 বললে আসলে তার রিয়েল ভ্যালু ছিল 3, উনি ওর সাথে 894 যোগ করে এটাকে 897 বলেছেন। তাহলে এবার আমি কি করতে পারবো? আমি এবার ইজিলি ওই 914 থেকে ওই যে নাম্বারটা অতিরিক্ত যোগ করা হলো সেটা বাদ দিলে 20 হলো, এবং এই 20কে যদি আমি, যেহেতু 10 জন, আমি যদি ভাগ করি তাহলে গড়ে এই সংখ্যাটা হচ্ছে 2। এবং এটা ইট মেক্স মোর সেন্স। আমি যদি বলি 897টা অ্যাফেয়ারে আমি জড়িয়েছি, এটা অবশ্যই বিশ্বাস করা কষ্ট। 2 হতেই পারে, এটা হয়তো এমন অস্বাভাবিক না। মজার ব্যাপার হলো যে এই মহিলাদেরকে যখন ফার্স্ট কোশ্চেন করা হয়েছিল, এই সেম 10 পিপুলকে, তারা যে অ্যান্সার দিয়েছিল সেখান থেকে এই সংখ্যাটা ছিল, অ্যাভারেজ ছিল অনলি 0.3। তার মানে কি আপনি যখন সরাসরি জিজ্ঞাসা করেছেন অনলি 10 জনের মধ্যে 0.3 মানে 30%, তাই তো হচ্ছে এরকম। মানে 3 জন তারা আসলে বলেছেন যে তারা এটা মানে 3 জন না, টোটাল অ্যাফেয়ারের সংখ্যা 3। মানে এখানে কিন্তু একজন কিন্তু একাধিক অ্যাফেয়ারও আছেন, সুতরাং এটা কিন্তু অ্যাভারেজ 2 মানে টোটাল কাউন্ট হচ্ছে 20। 20-র মধ্যে 3টা কেস তারা স্বীকার করেছেন, বাকি 17টা তারা কি করেননি, মানে সরাসরি প্রশ্ন করলে তারা স্বীকার করেননি। কিন্তু যখনই তাদেরকে এমন একটা এনভায়রনমেন্ট তৈরি করা হলো যে মানে কে কি বলছে কেউই বুঝতে পারছে না, তখন কিন্তু তারা সত্যি কথাটা, মানে হয়তো এর মধ্যেও হয়তো ভেজাল থাকতে পারে, কিন্তু
ডেফিনেটলি এটা ইট মেক্স মোর সেন্স দ্যান দ্য প্রিভিয়াস ওয়ান, কারণ এখন তো তারা মানে ওই কনফিডেন্সটা আছে যে আমি যাই বলি না কেন এইটা বোঝার মতো কারো কোনো ক্ষমতা নাই। বোঝা গেল ব্যাপারটা? এইভাবে যদি আমরা একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে পারি তাহলে অনেক সময় যারা সত্যি কথা বলতে চান না তারাও হয়তো তাদের মানে ওই ইনফরমেশনটা হয়তো তারা ডিসক্লোজ করতে পারে। ঠিক একইভাবে আমরা যদি প্রপোর্শনের ক্ষেত্রে যাই, কারণ মূলত আমাদের তো বেসিক কাজগুলোই হচ্ছে মিন এবং প্রপোর্শন, এগুলো দিয়ে আমরা পরিসংখ্যানের সামারিটা শুরু করি। প্রপোর্শনের ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এই ক্ষেত্রে যেহেতু আমরা প্রপোর্শন নিয়ে কাজ করছি, অ্যান্সার যদি ইয়েস হয় আমরা 1 আফজাল না, ইন্ডিভিজুয়াল আমরা দেখতেই পাবো না এখানে। মিডিয়ান এই ক্ষেত্রে মিডিয়ান করা যাচ্ছে না, না মিডিয়ান পারা যাবে, মিডিয়ান পারা যাবে যেহেতু আমাদের পরের ভ্যালুগুলো আমরা জানি। যেমন ধরো তুমি যখনই তুমি জেনে গেলে তুমি পারবা বের করতে, কারণ তুমি যখনই আবার আগের কাছে যাবা ওই নাম্বারটা বিয়োগ করলে তুমি কিন্তু এখন প্রত্যেকটা ভ্যালু থেকে যদি তুমি 894 বিয়োগ করতে থাকো, যেমন জাস্ট রাইট লাইক দিস, এই যে দেখো এইবার আমি যদি 894 প্রতিটা থেকে বিয়োগ করে আমি কিন্তু এখন প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল অবজারভেশন জানি। এটা যে অ্যান্সার করছে সে জানবে না, কিন্তু আমি কিন্তু এখন জানি, কারণ আমার কাছে তো প্রত্যেক নেক্সট কাউন্টগুলো আছে, তাই না? না এগুলো তো এইটা হচ্ছে কখন যে মানে আদারওয়াইজ আমি কিছুই করতে পারছি না, এটার আউটলায়ার অ্যানালিসিসও করা যায় না এসব জায়গা থেকে। মানে কিছু জিনিস থাকে না যে যেখানে আর কিছু করা যায় না তখন কি করা যাবে, এটা মানে এটা খুব যে ফার্দার ইভেন এখান থেকে ভেরিয়েন্স বের করা খুব ডিফিকাল্ট। ভেরিয়েন্স বের করতে গেলে তোমাকে ওই ভদ্রলোককে বলতে হবে যে আপনি শুধু নাম্বারটা যোগ করে বলেন, আবার নাম্বারটাকে স্কোয়ার করে আমাকে বলেন, কারণ স্কোয়ার করে যদি আমি না বলি তাহলে কিন্তু আমি ভেরিয়েন্স বের করতে পারবো না। ভেরিয়েন্স বের করতে গেলে আমার সাফ এক্স স্কোয়ার লাগবে। তো তাহলে এটা অনেকের পক্ষেই ডিফিকাল্ট। একটা মানুষকে তুমি যদি বলো, বিশেষ করে এটা না হয় কয়টা বিয়ে করেছেন বা বিয়ে 2-এর জায়গাতে হয়তো 2কে স্কোয়ার করে 4 বলতে পারলো, কিন্তু তুমি যদি বেতন বলো যে আমার বেতন 20,000 টাকা, তাকে স্কোয়ার করে বলতে গেলে ওর তো মাথা টাথা যাবে গন্ডগোল হয়ে। তো এইটা হলো কি যে মানে খুব যে এখান থেকে আমরা বা এই ধরনের অ্যানালিসিসগুলো হচ্ছে খুব এলিমেন্টারি অ্যানালিসিসের জন্য, যে আমার শুধুমাত্র দরকার যে আমার এই সোসাইটিতে ড্রাগ অ্যাডিক্টের প্রপোর্শন কেমন, এর বেশি আমার ইন্টারেস্ট নাই। তো সেটা তো আমি আদারওয়াইজ আমি যখন জিজ্ঞাসা করছি ভাই তুমি ড্রাগ নাও, নেই না, সবাই বলছে না, কিন্তু ড্রাগ প্রবলেমটা আছে, তাহলে আসলো কোথা থেকে? আর এইখানে আমি যদি কারেক্টলি প্রপোর্শনটা বের করতে পারি, আমার উদ্দেশ্য ওইটাই আমার উদ্দেশ্য এখানে, যে আমি এখান থেকে খুব বিশাল বিশাল অ্যানালিসিস করে ফেলতে পারবো, নট লাইক দ্যাট। ওইটা হলে তো ওটা মানে যদি করা যায় খুবই ভালো, কিন্তু এই ধরনের স্টাডিগুলো মেনলি এটার বাইরে যায় না আসলে। এটা জাস্ট কোনো আদারওয়াইজ কারেক্ট ইনফরমেশনই পাচ্ছিলাম না, এখন কিছুটা পাওয়া যাচ্ছে, এইরকম বিষয়টা। তো প্রপোর্শন যখন যায় তখন আমরা সাধারণত প্রপোর্শনে আমরা যেটা করি যে যদি ইয়েস হয় আমরা 1 বলি, নো হলে 0, এইভাবে 1 0। এবং তখন হলো যে আমি যে বললাম যে নাম্বারগুলো আমি একটা আন্দাজে একটা নাম্বার বলবো এবং সেই নাম্বারের সাথে কি যোগ করব। আগে যেমন আমি এক্স্যাক্টলি বলতে পারছিলাম যে আমার যদি 3টা অ্যাফেয়ার থাকে আমি 3 যোগ করলাম, আমার যদি 10টা অ্যাফেয়ার থাকে আমি 10টা যোগ করলাম, আমার যদি না থাকে আমি 0 করলাম। এইবার যদি আমি ড্রাগ নিই বলবো 1 যোগ করব, আর যদি ড্রাগ না নিই তাহলে কি করব? যা ছিল তাই 0 যোগ করা মানে যা ছিল তাই। তো ঠিক একইভাবে প্রসিডিওরটা সেম। আমার একটা নাম্বার আছে যেটা আমি ছাড়া কেউ জানে না, হয় আমি ড্রাগ নেই, নিলে 1, না নিলে 0, এটার সাথে আমি যে কোনো একটা অদ্ভুত টাইপের নাম্বার যোগ করব। এটা 500 হোক, 600 হোক, 297, 599, এনি নাম্বার যেটা আমি ছাড়া আর কেউ জানে না, এইটা যোগ করে আমি পরের জনকে বলবো। সে আবার ওটার সাথে দেখবে, খালি দেখে ওর সাথে ও আর কাউকে দেখাবে না, ও খালি দেখে ওর নাম্বারটা যোগ করে পরের জনকে দেখাবে, পরের জন, এরকম হয়তো একটা লম্বা লাইন দিয়ে কেউ কারোটা দেখছে না, শুধু একজন আর পরে পাশের জনটা দেখতে পাবে। এইভাবে হয়তো 20 জনকে বসে আমরা হয়তো ডেটা কালেক্ট করব। তো এই একই পদ্ধতিতে আমাদের যেটা সেকেন্ড থার্ড এইভাবে করার পর লাস্টে কী হবে, সবগুলো যোগ করার পর যদি আমি এবার প্রথমে যে নাম্বারটা যোগ করা হলো ওইটাকে বাদ দিই, তাহলে এবার কি পাচ্ছি, টোটাল নাম্বার অফ ড্রাগ ইউজার্স, এবং সেটাকে যদি আমি এবার n দিয়ে ভাগ করি তাহলে আমি প্রপোর্শনটা বের করতে পারবো। তো দেখা যাক একটা এক্সাম্পল এখানেও, হাউ ডাজ ইট ওয়ার্ক। প্রপোর্শন অফ ড্রাগ ইউজার্স ইন এ ইউনিভার্সিটি, 1 ফর ইউজার, 0 ফর নন ইউজার, ঠিক আছে? আচ্ছা, এখন আমি যদি কাউকে বলি যে ড্রাগ সে নেয় কি নেয় না, তাহলে এখানে যদি সে কারেক্ট অ্যান্সার দেয় তাহলে অ্যান্সারটা কি হবে, 1 অথবা 0, নিলে 1,
না নিলে 0, সে অ্যান্সার করছে 937। তো 937 দেখে কিন্তু আমি বলতে পারবো না যে সে নেয় কি নেয় না। এই 937-এর মধ্যে এমন হতে পারতো যে 936 হচ্ছে রিয়েল নাম্বার, 1 যোগ করে বলেছে 37, অথবা তার নাম্বারটাই 937, সে তার সাথে 0 যোগ করে, মানে আমি প্রথমটাতেও বলতে পারছি না যে আসলে কি, আমি শুধু দেখছি 937। পরের জন সে ওইটা দেখে আবার নেক্সট জনকে যখন পাস করলো সেও বলছেন 937, পরের জন বলছে 38, তারপরের জন বলছে 38, তারপরের জন 38, তার মানে কি এরা ইউজার না। তারপরের জন বললো 39, তারপরের জন বললো 40, তারপরে 40, 40, এইভাবে চলতে চলতে বেশ খানিক যাওয়ার পর একজন বললো 41, এইভাবে করে আমরা শেষ করলাম কোথায়, যে 945-এ। এইবার কোশ্চেন যে আমার প্রথম নাম্বারটা কি ছিল, মানে যে নাম্বারটা আমার যোগ করা, সেই নাম্বারটা ছিল 937। তাহলে এবার 945 থেকে 937 বাদ দিলে 25 জনের মধ্যে আমরা পাচ্ছি হলো 8 জন যারা ড্রাগ ইউজার, এবং এই সংখ্যাটা কিন্তু অনেক বড় প্রপোর্শন হিসাবে, এটা 32%। ইন্টারেস্টিংলি যখন এই গ্রুপ অফ পিপলকে সরাসরি জিজ্ঞাসা করা হয়েছিল যে তোমরা ড্রাগ নাও কি নাও না, তখন তাদের যে অ্যান্সার ছিল সেটা হচ্ছে 0.04%, অনলি 4%, মানে 1 আউট অফ 25 তারা স্বীকার, মানে তো একজন 25 জনের মধ্যে একজন বলেছিল যে আমি ড্রাগ নেই। কিন্তু আসলে ড্রাগ নেয় কয়জন? 8 জন, 7 জনই প্রথম অবস্থায় স্বীকার করেনি। কেন স্বীকার করেনি? কারণ প্রথম অবস্থায় তারা নিজেদেরকে এক্সপোজ করতে চায়নি, তারা মানে ওইটা ডিসক্লোজ করতে চায়নি যে আমরা নেই কি নেই না। কিন্তু যখন বোঝা গেল যে না, ইন্ডিভিজুয়ালি আমি নেই কি নেই না এটা কেউ বুঝবে না, তখন কিন্তু সে কমফোর্টেবলি কি করছে, ওই অ্যান্সারটা দিতে চাচ্ছে। এই হলো মোটামুটি সেন্সিটিভ ডেটার ক্ষেত্রে অনেক সময় আমরা এই ধরনের স্নোবল স্যাম্পলিংয়েও কারেক্ট অ্যান্সার পাওয়া যায় না, মানে ওটা ফেজ ওয়াইজ হয়তো একটা জায়গা থেকে শেষ করে নিয়ে আবার হয়তো সেকেন্ড রাউন্ড, ওইখান থেকে আমরা হয়তো পরে আরেকটা জায়গাতে পাঠিয়ে দিতে পারি যে এই আমাদের আপডেটেড লিস্ট, এবার হয়তো ধরো 4টা জায়গাতে আমি স্যাম্পল কালেক্ট করছি, 25 করে 100 জন, এই ফার্স্ট 25-এর অ্যান্সারটাই আমি হয়তো পাঠিয়ে দিলাম হচ্ছে ওইটাই হলো স্টার্টিং নাম্বার ওই পরের গ্রুপের জন্য, তখন ওইখান থেকে আবার কন্টিনিউশনটা চলতে থাকলো। না, স্নোবলে যদি আমি যদি বুঝতে পারি যে স্নোবলে হয় কি, যে স্নোবলে তুমি লিঙ্ক পাচ্ছ, যে তুমি একটা মানুষ আর একটা মানুষের খোঁজ দিচ্ছে। এখন যাকে খোঁজ দেওয়া হলো, আচ্ছা ধরো এখন কথার কথা আমি একটা কিছু করে ধরা পড়লাম, পুলিশ এসে যখন আবার আমাকে বলবে তুই এটা করলি, আমি প্রথমে কি বলবো? আমাকে কিন্তু খোঁজ দিয়েছে একজন আমার বন্ধুই, যে আমি না, ও এটার সাথে জড়িত। কিন্তু পুলিশ যখন যে আমাকে জিজ্ঞাসা করবে তুমি এটার সাথে জড়িত, আমি কি অ্যান্সারটা দিব? আমি আসলে জড়িত, আমি বলবো যে আমি জড়িত? বলবো না তো। সুতরাং কারেক্ট তুমি লিঙ্ক করে দিলেও স্নোবলের সুবিধাটা হলো যে যেহেতু ও জানে যে কারা কারা এটার সাথে জড়িত, তুমি ওই সেকশনটাকে চেনো বা তুমি সন্দেহ করছো, কিন্তু তাকে যে যখন আমি সার্ভের জন্য, আমি তো শুধু চিনলে হলো না, আমাকে তো তার কাছ থেকে ইনফরমেশন নিতে হবে। সে তো প্রথমে অস্বীকার করে বলবে যে না আমি এগুলো জড়িত না। এইটাই হলো প্রবলেমটা। স্নোবল খুবই ইফেক্টিভ কোন ক্ষেত্রে? যে ক্ষেত্রে আমার সেন্সিটিভ কোশ্চেন না, আমার দরকার হচ্ছে একটা পার্টিকুলার গ্রুপ নিয়ে আমি কাজ করতে চাই, সেই গ্রুপের কাছ থেকে ইনফরমেশন নিলে স্নোবলটা খুব ইফেক্টিভ, কারণ আমি ওই গ্রুপটাকে খুঁজে পাচ্ছি চট করে, তার কাছ থেকে আমি ইনফরমেশন নিচ্ছি। কিন্তু যখন সেন্সিটিভ কোশ্চেন হয় তখন তাকে আইডেন্টিফাই করার পরেও সে হয়তো রাইট অ্যান্সারটা হয়তো দিচ্ছে না, তখন একটা এনভায়রনমেন্ট তৈরি করতে হয় যাতে সে নিজেকে সিকিউর ফিল করে যে আমি যাই বলি না কেন এটা কি হবে না, এটা অন্যরা কেউ জানবে না। এইটা যখন সে ফিল করে তখন হয়ে যায়। এটার কিছু রিস্ক থাকে, যেমন একবার কি হলো, আমার ক্লাসে একবার হলো যে পরীক্ষায় জীবনে কোনোদিন কেউ কোনো রকমের মানে নকল বা মানে চিট করেনি এইরকম ইয়েটা। তো প্রথমে তো আমি বললাম যে দেখো কেউ কারোটা জানবে না, কিন্তু কি হলো এবার সব যোগ বিয়োগ করার পর দেখা গেল যে 100% হয়ে গেল হচ্ছে অ্যান্সার। এখন যখন 100% অ্যান্সারটা চলে আসলো তখন কি দাঁড়ালো আলটিমেটলি? কেউ কিন্তু বলেনি যে সে চিট করলো কি করলো না, কিন্তু ফাইনালি কি দেখা গেল 16 জন স্টুডেন্টের মধ্যে টোটাল নাম্বার অফ মানে স্টুডেন্টস হু হ্যাভ এভার চিটেড ইন হিজ লাইফ ইন এক্সাম 16-এর মধ্যে 16। তাহলে কি দাঁড়ালো এবার? সবাই করেছে। তাহলে একজনও যদি বাদ থাকতো 15 হলো, সে দাবি করতে পারতো যে আমি না, অন্যরা।
কিন্তু যখন 16-র মধ্যে 16 হয়ে যায় তখন কি হয়? তখন সবাই করেছে। আর যদি 0 আসতো কেউই করেনি। মানে সব কিছুরই তো দুটো এক্সট্রিম থাকেই, কিন্তু সাধারণভাবে এই ধরনের কোশ্চেনে এরকমটা খুব একটা হয় না যে একেবারেই 0 বা 100% হয়। মোটামুটি একটা ইন বিটুইন কিছু আমরা পাই আসলে, এই আর কি। Sure. Sir, snowballing-টা তো just recruit the participant. Exactly. Participant-কে কি করে recruit হ্যাঁ, করবো সেই পদ্ধতি। Then আমরা কিভাবে data collection করবো, analysis করবো, এটা হচ্ছে next step. নেক্সট স্টেপ। মানে রিক্রুটটা করাও অনেক সময় ডিফিকাল্ট হয়, কারণ সেটা হয়তো আদারওয়াইজ আপনি র্যান্ডম স্যাম্পলিংয়ে আপনি যে অনেক ঝামেলা। স্নোবলটা হচ্ছে স্যাম্পল কালেকশন। আমি ওই জন্য দুটো পার্ট করলাম। একটা পার্ট হচ্ছে স্যাম্পলিং, প্রথম পার্টটা। এই পার্টটা হচ্ছে অ্যানালিসিস, যে আমি স্যাম্পলিংয়ের পরেও আমার কিছু ইস্যুস থাকে, সেই ইস্যুসগুলো আমি কীভাবে সলভ করতে পারি। আমি ছোট্ট দুটো আর এক্সাম্পল দিয়ে শেষ করে দিই এই লেকচারটা। সেটা হলো যেমন এখানে এস্টিমেশন অফ মিনের ওপরে, যে কার্বন এমিশনের ওপরে যে একটা স্ট্যান্ডার্ড হচ্ছে আমাদের 15 গ্রাম বাই মানে তো সেইখানে আমাদের ফিগারটা যেটা আসলো সেটা হচ্ছে 517.4। খুবই হিউজ একটা নাম্বার, কিন্তু ওখানে একটা সিক্রেট নাম্বার যোগ করা ছিল 1120। তাহলে আমি কিভাবে এটাকে করতে পারি? তাহলে আমাকে টোটাল বের করতে হবে। আমি অ্যাভারেজটা জানি, সেই অ্যাভারেজের সাথে যদি আমি নাম্বার অফ অবজারভেশন দিয়ে গুণ করি তাহলে আমি পেয়ে যাবো টোটাল থেকে আমাকে সিক্রেট নাম্বারটা বাদ দিতে হবে 10,120। ওটা সিক্রেট নাম্বার একটা 10,120, আমি সরি এখানে এই 0টা বাদ পড়ে গেছে আর কি। তো সেটা বাদ দেওয়ার পরে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে 228, এবং সেটা করলে অ্যাভারেজ হচ্ছে 11.4। এখানে দেখেন হিউজ অ্যাভারেজ 517.4, কিন্তু এটা আলটিমেটলি অরিজিনাল অ্যাভারেজটা ছিল 11.4, কারণ এখানে ওই নাম্বারটা এখানে 10,120 হবে, সরি এই 10,120 যোগ করা ছিল, যে কারণে এই নাম্বারটা হিউজ দেখাচ্ছে। একইভাবে যেমন এখানে হলো সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, এই প্রপোর্শনটা এখানে দেখাচ্ছে হলো একটা সোসাইটিতে 89%, খুবই হাই, মানে যেটা আনইউজুয়ালি হাই। তার কারণটা হলো যে এখানে একটা সিক্রেট নাম্বার দিয়ে এটাকে স্টাডিটা করা হচ্ছে, সেই নাম্বারটা হচ্ছে 170। তাহলে এখন যদি 89% হয় 200 মানুষের ক্ষেত্রে, তাহলে এক্স্যাক্ট নাম্বারটা হচ্ছে 178। সেই 178 থেকে যখন আমি 170কে বাদ দেব তখন আলটিমেটলি সেটা হচ্ছে 8, এবং তার মানে ওখানে আসলে আলটিমেটলি 4% হচ্ছে আমাদের রিয়েল ফিগার। অর্থাৎ এই ধরনের ক্ষেত্রে এই সার্ভেগুলো করাই হয় এই জন্য যে যেখানে মানে এই অসুখের কথাগুলো হয়তো অনেক এখনও হয়তো বলে মানুষ, আমি জানি না, কিন্তু আমার মনে হয় এখনও স্টিল মানুষ অনেকে গোপন রাখতে চায় এই অসুখ ব্যাপারগুলো। যেমন আমি পরবর্তীতে আরেকটা সময় যদি কখনো সময় হয়, কম্পোজিট স্যাম্পলিং বলে আমাদের একটা স্যাম্পলিং পদ্ধতি আছে, এটা আমাদের মেডিকেল সায়েন্সে ইউজ করে। এটা মোটামুটি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে এই কম্পোজিট স্যাম্পলিংটা ব্যবহার করা হতো। এটা হলো আওয়াল সাহেব আছেন এখানে, যে কিছু অসুখ আছে যে অসুখের যদি আপনি মানে সেই অসুখে ভুগলে আপনি যদি সেখান থেকে সিম্পল ধরেন আমি 1000 লোকের কাছ থেকে ব্লাড নিলাম, 999 জনের ওই অসুখ নাই, একজনেরও যদি ওই অসুখটা থাকে এবং ওই ব্লাড ড্রপটা যখনই ওর সাথে যাবে ওই পুরো ব্লাড স্যাম্পলটাই কন্টামিনেটেড হয়ে যায়। এবং এরকম যদি হয় সেই ক্ষেত্রে কম্পোজিট স্যাম্পলিং বলে এক ধরনের স্যাম্পলিং ইউজ করা হয়। এটা করা হলো সেকেন্ড ওয়ার্ল্ডের পরে যখন আমেরিকান সোলজাররা বাইরে থেকে আসতে শুরু করলো, একই সাথে হাজার হাজার সৈন্য বিভিন্ন কন্টিনেন্ট থেকে আসছে, তো তারা হয়তো বিভিন্ন দেশে গেছে এবং সেখান থেকে নানা ধরনের অসুখ নিয়ে এসছে তারা। তো সেই অসুখগুলো আছে কি নাই প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি টেস্ট করাটা খুবই এক্সপেন্সিভ ছিল, সে সময়ে টেস্টের খরচও অনেক ছিল, সময় সাপেক্ষ। তো তখন করা হতো কি যে একবারে হয়তো 1000 সোলজারকে একসাথে টেস্ট করা হতো, কি যে 1000 সোলজারের ব্লাড নিয়ে একসাথে মিশিয়ে টেস্ট করা হলো। যদি ওটার টেস্ট যদি নেগেটিভ আসে তাহলে কি করা গেল, ওই 1000 সোলজারকে ফ্রি করে দেওয়া গেল। আর যদি পজিটিভ আসতো তখন হয়ে যেত প্রবলেম। কিন্তু পজিটিভ হলে এখন ওই 1000-এর মধ্যে কার আছে ওইটা আবার খুঁজে বের করতে হবে। কিন্তু সুবিধাটা হলো যদি না থাকে এবং এই রোগটা যদি রেয়ার রোগ একটা ডিজিজ হয় তাহলে কিন্তু এটা মোর লাইকলি যে অধিকাংশ ব্যাচের মধ্যে কি পাওয়া যাবে না। ধরেন আমি 10,000 সোলজারকে টেস্ট করছি 1000 করে, দেখা গেল যে 9000 সোলজারই 9টা টেস্টে, যেখানে আমার 9000 টেস্ট লাগতো সেখানে 9টা টেস্টে আমি কি করে দিতে পারি, আমি 9000 সোলজারকে ফ্রি করে দিতে পারি। ওই 1000-এর মধ্যে যেটা পজিটিভ হলো সেইটাকে হয়তো আবার আছে, সেটা পদ্ধতি আছে। তো এইটাকে আমরা বলি কম্পোজিট স্যাম্পলিং। এটা পরিসংখ্যানের একটা পদ্ধতি, এটা মেডিকেল সায়েন্সে এক সময় খুব ইউজ, এখন কতটা হয় আমি জানি না, কিন্তু মানে এটা একটা সময় খুব হতো।
যখন টেস্টের খরচ অনেক বেশি ছিল এবং অসুখগুলো খুব রেয়ার ছিল আর কি। তো যাই হোক, আমি এইটা এখানে শেষ করি। আর কারো যদি কোনো প্রশ্ন থাকে আমরা এটা নিয়ে আমরা তাহলে পরের লেকচারটাতে চলে যাবো। আসলে আমরা 2টা লেকচার আজকে চেষ্টা করছিলাম কভার করার, খুব ছোট ছোট লেকচার, কোনোটাই বড় না। তো আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে আমরা এটা নিয়ে এখন নিয়ে তারপরে সোশ্যাল সায়েন্সের ক্ষেত্রে একটু একটা উদাহরণ, মানে আমরা যেমন সার্ভে করি যখন হচ্ছে সাপোজ মানে নাম কি, বয়স কত, বা সেই রিসার্চ কোশ্চেন অনুযায়ী কিছু কোশ্চেন সেট করে দিই, তাহলে এটা একটা পদ্ধতি, আমি এভাবে অ্যানালাইসিস করতে পারবো। কিন্তু সোশ্যাল সায়েন্সের ক্ষেত্রে একটা উদাহরণ দিয়ে যদি আমাদেরকে একটু এক্সপ্লেন করতে চান। সোশ্যাল সায়েন্সে যেমন আপনার বেতনও হতে পারে অনেক সময়, আয়ের কথা, বা যেমন ড্রাগ, এটা তো শুধু যে আপনার মেডিকেল ফ্যাক্টর তো না, ড্রাগ অ্যাবিউজ এটা তো আমাদের সোশ্যাল সায়েন্সেও হতে পারে, নেশা করছে কিনা কেউ, ভায়োলেন্স একটা আসতে পারে এখানে, যেমন হয়তো অনেকেই অপরাধের সাথে জড়িত কিনা, বা সে হয়তো আপনি যদি সরাসরি তাকে জিজ্ঞাসা করেন সে হয়তো না করবে, কিন্তু যদি এরকম সিচুয়েশন তৈরি হয় তাহলে সে তার যদি ইন্টারভিউ করে উত্তরটা দিতে হবে। না না, এগুলো সরাসরি মানে আপনার তো ওই যে স্নোবল স্যাম্পলিংয়েও কিন্তু আলটিমেটলি আমাদের ওই ইন্টারভিউর মাধ্যমে যেতে হবে, কোনো আপনি তো এটাকে অনলাইনে ছেড়ে দিয়েও করতে পারবেন না, কারণ এটা একজনের সাথে আরেকজন ইন্ডিভিজুয়াল, কারণ যখনই আপনি যাই করেন না কেন ও যখন বুঝবে যে আপনি হলো একজন হলেও যদি মানে বোঝে তাহলেও সে ডিসক্লোজ করতে চাইবে না, সে চাইবে যে কেউই যেন বুঝতে না পারে, সে তো আপনার কাছেও কমফোর্টেবল না যে আপনাকে সে কারেক্ট অ্যান্সারটা দিবে। তাহলে কোয়ান্টিটেটিভ ডাটা মানে সার্ভের ক্ষেত্রে যখন কোয়ালিটেটিভ কোনো ডাটা কালেক্ট করব আমরা এই পদ্ধতিতে যেতে পারি, দুটোতেই করা যাবে, কোয়ান্টিটেটিভও হতে পারে, কোনো সংখ্যার ব্যাপার যদি থাকে ওখানে, যে সংখ্যাটা সে হয়তো হ্যাঁ, যেমন এরকম হয়তো যদি আপনি ধরেন আমাদের দেশে যদি কথার কথা বলেন যে মানে এই যে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, এটা তো সোশ্যাল সায়েন্সে খুব কমন একটা ইয়ে, এটা তো চট করে কেউ বলতে চায় না, চাই কি না বলতে চায় না, তো তখন আপনি যদি এইভাবে করে যদি একটা সার্ভে ট্রাই করে দেখতে পারেন, এই ধরনের অনেক সোশ্যাল ইস্যুস থাকে যেখানে মানুষ চট করে হয়তো তার অ্যান্সারটা দিতে চায় না। আউটশেপ প্লিজ। আমরা হচ্ছে যখন আমাদের কিছু পেশেন্ট আসে, ফিমেল পেশেন্ট যাদেরকে পারিবারিক সহিংসতা ঘটে, হাজবেন্ড মারে, তখন তাদেরকে আমরা এই স্যাম্পলিং ব্যবহার করে থাকি যে আপনার হাজবেন্ড সপ্তাহে বা 7 দিনে কয়দিন আপনাকে মারে, তখন তারা এইরকম ভাবে ক্যালকুলেশন, এক্স্যাক্টলি নাম্বারটা বলে না, আমরা এই ক্যালকুলেশন করে তাদের কাছ থেকে এই নাম্বারটা, এক্স্যাক্ট নাম্বারটা বের করতে পারি। হ্যাঁ, এটা হতেই পারে, এটা হতে পারে। স্যার, ইন ফিউচার কি আমাদের মানে সেমি স্ট্রাকচারড ইন্টারভিউ বা ওপেন এন্ডেড কোশ্চেন এগুলো কিভাবে অ্যানালাইসিস হয় ওপরে কি কোনো ডিসকাশন হয়? এখন আমাদের তো অনেক কিছু করার প্ল্যান আছে, এখন দেখা যাক আমরা কতদূর আগাতে পারি। এসিএমটা তো খুবই একটা ইম্পর্টেন্ট একটা পার্ট রিসার্চের। স্যাম্পলিং সংখ্যা নিয়ে সামন বলে ফেলেছি এর আগে, যেটা আমরা রিপ্রেজেন্টেটিভ স্যাম্পল বলি, ধরেন ওইটার উপরে তাহলে আমাকে আরো দিন সময় নেই, কারণ ওটা আসলে অনেক বড় ইস্যু। আমরা একটা আন্দাজের উপরে বলে দিই 500 করো, 100 করো, 200 করো উইদাউট এনি স্টাডি। এটা প্রত্যেকটা মানে আমি যদি মিনকে অ্যাকুরেটলি ক্যালকুলেট করতে চাই আমার একরকম স্যাম্পল সাইজ হবে, আমি যদি প্রপোর্শনকে করতে চাই একরকম হবে, আমার পপুলেশন সাইজের উপরে স্যাম্পল ডিপেন্ড করতে পারে, না করতে অনেকভাবে এটা আসলে করা যায়। তবে একটা খুব সেফ ফিগার আছে যেটা 1300 থেকে 1400 আমরা বলি, যেটা গ্যালাপ যেটা করে, গ্যালাপ ওপিনিয়ন পোল, যে 1300-1400 স্যাম্পল নিয়ে আপনি যদি করেন তাহলে আর কোনো কোশ্চেন নাই, কিন্তু 1300-1400 স্যাম্পল আমি নিতে পারবো কি না সেটা একটা কোশ্চেন, এবং সেটাও প্রযোজ্য শুধুমাত্র যদি ডেটা নর্মাল হয় তাহলে। এখন যেমন বিগ ডেটাতে আপনি 1300 স্যাম্পল তো কোনো স্যাম্পলই না, তাই না? আপনি যেখানে বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ডেটা জেনারেট করছেন প্রতি সেকেন্ডে, মানে পার্সোনাল কোনো রিসার্চে স্যার সর্বনিম্ন কতজন আমরা রাখতে পারি? সর্বনিম্নের কোনো সীমা নাই, কিন্তু আপনাকে কিছু ম্যাথমেটিক্যাল ফর্মুলা আছে যেটা দিয়ে আপনাকে মিনিমামটা ডিটারমাইন করতে হবে। 8টা-10টা অবজারভেশন নিয়েও রিসার্চ হয়, কিন্তু সেটা হ্যাঁ ওটা কস্ট ফাংশন ওটার সাথে দিয়ে এগুলো সব স্যাম্পলিংয়ে মানে আপনার স্যাম্পল সাইজ ডিটারমিনেশন, এটা হিউজ চ্যাপ্টার, এটার উপরে বই আছে টেক্সট বই পর্যন্ত,
সুতরাং এইটা মানে খুব ছোট করে বলা খুব মুশকিল। ওটা তখন করা হয় কি লোপা, ওই মানে আমাদের যে মানে একটা তো অপটিমাইজেশন থাকে স্যাম্পল, তার সাথে কস্ট যদি ইনভলভ থাকে তাহলে কস্ট ফাংশনটাকে ওর সাথে নিয়ে তখন ওটাকে একটা অপটিমাইজেশন রুল দিয়ে তখন ওটাকে ডিটারমাইন করা হয়। কস্ট আমাকে জানতে হবে যে কত কস্ট লাগছে এখানটায়, সেটার উপরে ডিপেন্ড করে স্যাম্পল সাইজটা। যেমন আপনার যদি 20টা পপুলেশন সাইজ যদি 20 হয়, সে পপুলেশন সাইজই 20, আপনার স্যাম্পল সাইজ কত হবে তখন? আমরা তো 20টার কথা বললে লোকে সবাই হাসবে না, যে মাত্র 20টা স্যাম্পল, আপনার পপুলেশন সাইজই 20 হতে পারে। আপনি 20টা খনি নিয়ে কাজ করছেন, আমি তো মনে হচ্ছে 20টা মানুষ, আমার কাছে হাস্যকর মনে হবে। আপনি 20টা গ্যাস ফিল্ড নিয়ে কাজ করছেন, বাংলাদেশে তো 20টা গ্যাস ফিল্ডও নাই। আপনি এখন সার্ভে করার সময় আপনি কি করবেন? আপনি প্রত্যেকটা গ্যাসে যদি ফিল্ড সার্ভে করতে পারবেন না। তাহলে 20টা থেকে আপনি 2-3টা স্যাম্পলও যদি আপনি নিতে পারেন, ওটাই হয়তো আমার জন্য এনাফ। এটা ডিপেন্ড করে আসলে, মানে শুধু যে আমি